গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখে একটি উপন্যাস অসুখের পরে। আজ শোনাব উপন্যাসটির চতুর্থ অর্থাৎ শেষ পর্ব। টুপি মাথায় একটা লোক চেঁচিয়ে বলছিল, লাস্ট ল্যাপ, লাস্ট ল্যাপ। কথাটা অতীশের কানে ঢুকল, কিন্তু বোধে পৌঁছল না। শেষ ল্যাপ বলে কিছু কি আছে? সামনে অফুরান মাঠ, চুনের দাগ যেন দূরপাল্লার রেল লাইনের মতো অনন্তে প্রসারিত। ইঞ্জেকশনের ক্রিয়া অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। তার কুচকিতে এখন কুমিরের কামড়, চিবিয়ে খাচ্ছে হাড়, গোড়, মাংস, মজ্জা। আগুন জ্বলছে ব্যথার। আগের ল্যাপে সে ডিঙিয়েছে সুকুমার আর আজিজুলকে। ৩-৪ ফুট আগে দৌড়াচ্ছে গৌরাঙ্গ, আরও আগে নবেন্দু। অসম্ভব, অসম্ভব, এই দৌড়টা সে পারবে না। কিন্তু সেই মানুষ পারে যে কিছুতেই হার মানে না। আগের 3টে রেস সে জিতেছে। তখন ইঞ্জেকশনের ক্রিয়াটা ছিল পাল্লাও কম, 100, 200 আর 400 মিটার। 400 মিটারের পর অনেকগুলো অন্য আইটেম ছিল। যত সময় গেল তত কমে গেল ওষুধের ক্রিয়া। ডাক্তার অমল দত্ত অবশ্য তাকে বলেছিলেন, এ পা নিয়ে দৌড়াবি, পাগল নাকি? তোর পায়ের অবস্থা ভালো নয়, স্ট্রেন পড়লে পার্মানেন্টলি বসে যাবি। কথাটা কানে তোলেনি সে, কাকুতি মিনতি করেছিল। ডাক্তার দত্ত একটু ভেবে বলেছিলেন, স্পোর্টসের ঠিক আগে আগে আসিস, দিয়ে দেব। পার্মানেন্টলি বসে যাওয়ার কথা শুনেও ভয় পায়নি অতীশ। ভয় পাওয়ার নেইও কিছু। এই দুটো পা তাকে অনেক দিয়েছে, কিন্তু দুটো পাকে কি দিতে পেরেছে সে? পেটে পুষ্টিকর খাবার যায় না, যথেষ্ট বিশ্রাম নেই, যথোচিত ম্যাসেজ হয় না, এমনকি একজোড়া ভদ্রস্থ রানিং স্পাইক অবধি নেই। তবু অযত্নের দুখানা পা তার হাত ভরে দিয়েছে প্রাইজে। আর পা দুটোকে বেশি খাটাবে না অতীশ। বয়সও হচ্ছে, হাঁটাচলা বজায় থাকলে আলু বেগুনের বোঝা বইতে পারলেই যথেষ্ট। ধপ 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 করে মাটির উপর কয়েকজোড়া ক্লান্ত ভারী পা পড়ছে, উঠছে, পড়ছে, উঠছে, হৃৎপিণ্ডের শব্দের মতো। 5000 মিটারের শেষ ল্যাপ এক মারাত্মক ব্যাপার। দীর্ঘ দৌড়ের শেষে এসে জেতার ইচ্ছে উবে যায়, দিকশূন্য ও উদ্ভ্রান্ত লাগে। বুক দমের জন্য আকুলি বিকুলি করে। হাত, পা, মাথা সব যেন চলে যায় ভূতের হেফাজতে। নিজেকে নিজে বলে মনে হয় না। অতীশের মাথা থেকে পায়ের তলা অবধি ঘামছে। গায়ের শার্ট ভিজে লেপটে আছে গায়ের সঙ্গে। চোখ ধোঁয়া ধোঁয়া। বুদ্ধি কাজ করছে না, ধৈর্য থাকছে না, মনের জোর বলে কিছু নেই। কত দূর অবধি চলে গেছে চুনের দাগে চিহ্নিত ট্র্যাক। এই দৌড়টা মারতে পারলে সে হবে ওভারঅল চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়নকে আজ দেওয়া হবে একটা সাদা কালো টিভি। সেটা বেচলে 1000-1200 টাকা চলে আসবে হাতে। সুমিত ব্রাদার্সদের সঙ্গে কথা হয়ে গেছে। তার অগ্রবর্তী দুজন দৌড়বাজের অবস্থাও তারই মতো। ঘাড় লটপট করছে, পা টানছে না, স্পিড বলে কিছু নেই, শুধু একটু ইচ্ছের ইঞ্জিন টেনে নিচ্ছে তাদের। মিউনিসিপ্যালিটির মাঠ ভালো নয়। একটা গর্তে বা পাটা পড়তেই টাল খেল শরীরটা। পড়লে আর উঠতে পারবে না অতীশ। কি বলছিল লোকটা? লাস্ট ল্যাপ? সর্বনাশ, লাস্ট ল্যাপ! অতীশ কি পারবে না? ধোঁয়াটে মাথায় একটা লোকের চেহারা মনুষ্যচক্ষে দেখতে পেল অতীশ। না, লোকটাকে সে কখনো দেখেনি, তার ছবিও না। তবু দেখল। কোনো অলিম্পিকে যেন ম্যারাথন দৌড়াচ্ছিল লোকটা। লিগামেন্ট ছিঁড়ে গেছে, মচকে গেছে পা। ল্যাংচাতে ল্যাংচাতে তবু দৌড়ে যাচ্ছিল সে। প্রাইজের আশা ছিল না, শুধু দৌড়টা শেষ করতে চেয়েছিল। দৌড় শেষ করাই ছিল আসল কথা। শেষ অবধি সকলের পরে সে যখন স্টেডিয়ামে ঢুকল, তখন অন্ধকার হয়ে গেছে চারদিক। স্টেডিয়ামের আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। খোঁড়াতে খোঁড়াতে লোকটা শুধু প্রতিজ্ঞা রক্ষা করতে শেষ করছে দৌড়। সমস্ত স্টেডিয়াম উঠে দাঁড়ালো তার সম্মানে।
করতালিতে ফেটে পড়ল চারদিক। বিজয়ী সে নয়, তবু এক অপরাজেয় মানব। কোনো মেডেলই সে পায়নি, তবু সে লক্ষ মানুষের মধ্যে সঞ্চারিত করেছিল মানুষের আবহমানকালের সংগ্রামের ইচ্ছাকে। পারব না, আমি পারব না ভগবান। অতীশের সঙ্গে গৌরাঙ্গের দূরত্ব বাড়েনি, একই আছে এখনো, কিন্তু গৌরাঙ্গের কুঁচকিতে ব্যথা নেই। দূরত্বটা থেকেই যাবে। একটা বাঁক আসছে। অতীশ বুক ভরে একটা দম নেওয়ার চেষ্টা করল। বুক হাফরের মতো শব্দ করে উঠল হঠাৎ। দুটো পায়ে নবতর শক্তি সঞ্চার করার জন্য অতীশ তার পা দুখানার উদ্দেশ্যে বলতে লাগল, কামন কামন বয়েস, কামন। একটা ছায়ার মতো গৌরাঙ্গকে নিজের পাশাপাশি দেখতে পেল অতীশ। তারপর ছায়াটা অদৃশ্য হয়ে গেল। সামনে শুধু নবেন্দু। আর কতখানি বাকি? চোখে ভালো দেখতে পাচ্ছে না অতীশ। চারপাশটা কেমন যেন ছায়া ছায়া, যেন ওয়াশের ছবির মতো অবস্থা। চোখে নেমে আসছে কপালের অবিরাম ঘাম। একটা তীব্র অসহনীয় ব্যথার গর্জন শুনতে পাচ্ছে সে। এছাড়া শরীর বোধলুপ্ত হয়ে গেছে তার, শুধু টেনে নিচ্ছে নিজেকে, হিঁচড়ে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছে। রোগ ও জরাগ্রস্ত মানুষ যেভাবে প্রায় সব দেহের মতো নিজের অস্তিত্বকে আমৃত্যু টানে। কিন্তু শরীর কিসের জন্য, যদি তার কাছ থেকে আদায় না করা যায় অস্তিত্বের সুফল? বহু দূরে সে ট্র্যাকের উপর একটা টানা আবছা লাল ফিতে আর কয়েকজন মানুষকে দেখতে পেল। ওই কি শেষ সীমানা? নবেন্দু এখনো প্রায় 4-5 ফুট আগে। এতটা গ্যাপ! অসম্ভব, অসম্ভব। কে যেন অতীশের ভেতর থেকে চেঁচিয়ে ওঠে, পারব, পারতেই হবে, কামন বয়েস, কামন। মাধ্যাকর্ষণ বড় প্রবল, তাকে টেনে নিতে চাইছে ভূমিশয্যা। তার চোখ বুজে ঘুমিয়ে পড়তে ইচ্ছে করছে। ইচ্ছে করছে জলে ডুব দিয়ে বসে থাকতে। ইচ্ছে করছে লেবু পাতা দিয়ে মাখা পান্তা ভাত খেতে। তার ইচ্ছে করছে পৃথিবীর সব প্রতিযোগিতা থেকে নিজেকে প্রত্যাহার করতে। সে কি ঘুমিয়ে পড়েছিল কয়েক সেকেন্ডের জন্য? জাগল অতীশ, দেখল নবেন্দু কি আরও একটু এগিয়ে গেছে। নবেন্দুকে না সে আগেরবার অনেক পেছনে ফেলে জিতেছিল? কামন বয়েস, কামন। দুটো পা লোহার মতো ভারী, শব্দ হচ্ছে ধপধপ, যেন হাতির পা, গোদা পা। তার ডাকে সাড়া দিচ্ছে না তারা। নবেন্দু একবার ঘাড় ঘোরাল, তাকে দেখে নিল। ভুল, মারাত্মক ভুল। ঘাড় ঘোরাতে নেই কখনো, অন্তত শেষ ল্যাপে নয়। দুটো কদম যোগ করে নিল অতীশ। গ্যাপ কমে গেছে। আরেকটু, আরেকটু। গ্যাপ কমছে, কমছে। কামন বয়েস। শরীরের একটা উথাল পাথাল তুলল অতীশ। দৌড়াচ্ছে না, যেন নিজেকে ছুঁড়ে দিচ্ছে সামনে, ঢেউয়ের মতো। নবেন্দু দ্বিতীয় ভুল করল। আবার ফিরে তাকিয়ে তার চোখে বিস্ময়। হাঁটুতে হাঁটু লেগে একবার ভারসাম্য হারাতে হারাতে সোজা হলো নবেন্দু। অতীশ মনে মনে বলল, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। একটা ঝটকায় তারা পাশাপাশি। কারা চিৎকার করছে মাঠের বাইরে থেকে। কাদের মিলিত কণ্ঠ জয়ধ্বনির মতো তার নাম ধরে ডাকছে, অতীশ, অতীশ। শেষ কয়েক পা অতীশ দৌড়ালো 100 মিটারের দৌড়ের মতো, প্রাণ বাজি রেখে। লাল ফিতে বুক দিয়ে ছুঁয়ে সে একবার দুহাত উপরে তুলবার চেষ্টা করল। তারপর সেই 2 হাতে একটা অবলম্বন খুঁজতে খুঁজতে চোখ ভরা অন্ধকার নিয়ে লুটিয়ে পড়ল মাঠে। সে জিতেছে। চোখে মুখে জলের ঝাপটা খেয়ে 2 মিনিট বাদে তার জ্ঞান ফিরল। আরও 10 মিনিট বাদে ভিক্টোরি স্ট্যান্ডে উঠল সে অন্যের কাঁধে ভর দিয়ে। চারদিক ফেটে পড়ছে উল্লাসে। সে জানে সে অলিম্পিক জেতেনি, বিশ্ব রেকর্ড করেনি। ভারতবর্ষের এক ছোট্ট অখ্যাত শহরে জেলাওয়ারি একটা প্রতিযোগিতায় জিতেছে মাত্র। তার নাম ছোট্ট করেও বেরোবে না খবরের কাগজে। তার এই কৃতিত্বের কথা দর্শকরা 2 দিন বাদে ভুলে যাবে। হয়তো এই জয়ের দাম দিতে চিরকালের মতো বসে যাবে তার ডান পা।
তবু নিজের ভেতরে সে এক নবীকরণ টের পেল। বারবার নিজের কাছে নিজেকে প্রমাণ করতে না পারলে তার এই ছোট বেঁচে থাকা যে বড় নিরর্থক হয়ে যায়। হর্ষধ্বনি ও হাততালি, পিঠ চাপড়ানি আর হ্যান্ডশেক এ সবই অতি উত্তেজক জিনিস। তার চেয়েও মারাত্মক কিশোরীয় যুবতীদের চোখে ক্ষণিকের বিহ্বল ও সম্মোহিত চাহনি। যদিও এসবই অস্থায়ী, তবু সম্পূর্ণ ঝেড়ে ফেলতে পারে না অতীশ। এই খেলার মাঠ থেকেই তার চোখের সামনে কতকগুলো প্রেম হলো। তাদের বেশ কয়েকটা বিয়ে অবধি গড়িয়ে গেল। মানুষ যখন হঠাৎ করে লাইমলাইটে চলে আসে তখন সাবধান না হলে মুশকিল। এসবই অতীশ জানে। মাত্র 1 বছর আগে এই মাঠেই এরকমই স্পোর্টসের দিনে শিখা তার প্রেমে পড়েছিল। ভিআইপিদের জন্য সাজানো চেয়ারে বসে হা করে তার দৌড় দেখতে দেখতে বিহ্বল হয়ে গেল, বিবশ হয়ে পড়ল। তারপরে ওদের কাজের মেয়ে ময়নার মারফত চিঠির পর চিঠি আসতে লাগলো অতীশের কাছে। গলির মোড়ে দাঁড়িয়ে থাকত, এখানে সেখানে দেখা করতে বলতো। অতুলবাবুর মেয়ে বলে কথা, তাকে অপমান করলে কোথাকার জল কোথায় গড়াবে তার ঠিক কি। তাই 2-1টা চিঠির জবাব ময়নার হাত দিয়ে পাঠিয়েছিল অতীশ। তাতে খুব বিনয়ের সঙ্গে সে জানিয়েছিল যে সে মোটেই শিখার উপযুক্ত নয়, সে অত্যন্ত গরিব ও নাচার ইত্যাদি। দেখা সাক্ষাতেও এসব কথাই সে বলতো। কিন্তু শিখার তখন জ্বর বিকারের মতো অবস্থা। দুনিয়া একদিকে, অতীশ অন্যদিকে। শিখা তাকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাবও দিয়েছিল। অতীশ পালিয়েছিল ঠিকই, তবে শিখাকে নিয়ে নয়, শিখার হাত থেকে। হাওড়ার কাছে একটা গ্রামে তার মামার বাড়িতে গিয়ে গা ঢাকা দিয়েছিল। বাঁচোয়া এই যে খেলার মাঠের এইসব সম্মোহন আর বিহ্বলতা বেশিক্ষণ থাকে না, বড্ড অস্থায়ী। চিতু নামে ডাক্তারি পাশ করে একটি ছেলে শূন্যস্থান পূরণ করে ফেলল। বেঁচে গেল অতীশ। তবু তার সেই অ্যাক্সিডেন্টের কথা খুব মনে হয়। চালপট্টিতে শিখার গাড়ির ধাক্কায় সে চিৎপটাং হয়ে গিয়েছিল। অল্পের জন্য বড় চোট হয়নি। সেদিনকার আর সব চোট তুচ্ছ মনে হয় যখন মনে পড়ে সেদিন শিখা তাকে চিনতে পারেনি। 2-1টা এরকম কেস কাটিয়ে উঠেছে অতীশ। আজ সারা সকাল আরেক জোড়া মুগ্ধ ও বিহ্বল চোখ তার সঙ্গে সঙ্গে ফিরেছে। এ চোখ জোড়া দীপ্তির। অতীশের চেয়ে অন্তত 5-7 বছরের বড় এবং বিধবা এবং সন্তানের মা। আজকাল অবশ্য এসব কেউ মানছে না, সব দিকে শুধু বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও স্লোগান। কিন্তু বাঁধ ভাঙার 2টো বাধা আছে। মার্ক্সবাদের পাঠশালায় নৈতিকতার একটা শিক্ষা ছিল। ফষ্টি নষ্টি জিনিসটা মার্ক্সবাদে গৃহীত নয়। অন্যদিকে তার পারিবারিক ধারাটাও ওরকমই কিছু একটা তার মধ্যে সঞ্চারিত করে থাকবে। রিকশা চালানোটা যে একটা ভীষণ বীরত্বের ব্যাপার এবং অতীশ রিকশা চালিয়ে যে এই অন্তঃসারশূন্য সভ্যতাকে চাবুক মারছে, সভ্যতার মুখোশ টেনে খুলে ফেলছে, এসব শক্ত কথা তার কশ্চিনকালেও মনে আসেনি। তার বাড়ির কেউ পছন্দ না করলেও অতীশ রিকশা চালিয়েছে বসে না থেকে কিছু একটা করার তাগিদে। সেটা যে এরকম একটা মহান ব্যাপার তা দীপ্তি আজ তাকে শিখিয়েছে। শহর দেখতে দেখতে তাকে একবার দীপ্তির সঙ্গে শহরের সবচেয়ে ভালো রেস্তোরাঁয় বসে গল্পও করতে হয়েছে। তখন 2খানা চোখের সব সম্মোহন উজাড় করে দিয়েছে দীপ্তি। কলকাতার মেয়ে তো, ওদের সব ব্যাপারে তাড়াহুড়া, মোটে সময় দিতে চায় না কিছুতে। বলল, আপনি আমার সঙ্গে কলকাতায় চলুন, ওখানে অনেক স্কোপ। আমার ফ্ল্যাটটাও মস্ত বড়, 1500 স্কোয়ার ফিট, স্বচ্ছন্দে থাকতে পারবেন। আরেকটা শিথিল মুহূর্ত এলো দুপুরবেলায় নির্জন নদীর ধারে কাছারির ঘাটে দাঁড়িয়ে। বটের ঝিরঝিরে ছায়া, নিচে ঘাট, ঘাটে ডিঙি নৌকো বাঁধা, জলের কুচি কুচি ঢেউয়ে রোদের হিলিবিলি। খপ করে তার হাতটা নিজের নরম কবঞ্চ হাতে ধরে ফেলে দীপ্তি বলল, আপনাকে আমার এত ভালো লাগছে কেন বলুন তো? এই শোনো, এখন থেকে তোমাকে আমি তুমি বলবো, তুমিও বলবে তো? মফস্বলী মাথায় এসব সহজে ঠুকতে চায় না। এ যেন সিনেমা বা উপন্যাস, সত্যি নয়।
ভদ্রতাবশে হাতটা ছাড়াতেও পারেনি অতীশ। খেয়ার মাঝি বুড়ো মইনুদ্দিন তার খোড়ো ঘরে দরজায় বসে দৃশ্যটা দেখছিল। দীপ্তি ধরা গলায় বলল, আমার কিছুরই অভাব নেই জানো। আমার হাজব্যান্ড প্রচুর রোজগার করত, ব্যবসা ছিল, শেয়ার কেনার নেশাও ছিল। ব্যাংকে আমার কাঁড়ি কাঁড়ি টাকা পৌঁছছে। বছরে কত টাকা ডিভিডেন্ড পাই ভাবতেও পারবে না। অভাব কিসের জন্য? আমার ভালোবাসার একটা লোক নেই, এমন একজন যার জন্য প্রাণপাত করে কিছু করতে ইচ্ছে করে, যাকে ঘিরে লতিয়ে ওঠা যায়। মেয়েদের তো লতার সঙ্গে তুলনা করা হয় না। মইনুদ্দিন ঠিক এই সময়টা গলা খাকারি দিয়েছিল। গলার দোষ হতে পারে, আওয়াজ দেওয়া হতে পারে। চলো নৌকায় একটু বেরিয়ে আসি, যাবে? তা গেল অতীশ। মরা নদীতে চর পড়ে গেছে অনেকটা। ওপাশে সরু ধারাটায় কিছু গভীরতা আছে, এপাশে হাঁটু জল। মইনুদ্দিন চরটা পাক মেরে ওপাশে শ্মশান ঘাট অবধি নিয়ে গেল। দীপ্তি মুগ্ধ, স্বপ্নাতুর। ডিঙের হেলদোলে বারবার মুখোমুখি বসা অতীশের হাত চেপে ধরছিল। ওর গা থেকে নানা ধরনের সুগন্ধি আসছিল তখন। অতীশ হলপ করে বলতে পারবে না যে তার খারাপ লেগেছিল, কিন্তু ভেতরে হচ্ছিল অন্য রকম। সেখানে যেন তুফানে পড়া নৌকো বাঁচাতে সামাল সামাল বলে গলদঘর্ম হচ্ছে দুই পাকা মাঝি, মার্কস আর রাখাল ভট্টাচার্য। কাছাড়ের ঘাটে যখন এসে নৌকো ভিড়ল, তখন দীপ্তি একটু একটু মাতাল। অতীশের হাত জড়িয়ে ধরে টলতে টলতে উঠে এলো ভাঙা পার বেয়ে। বটগাছের ছিড়ছিড়ে ছায়া তার দুখানা চোখ তুলে শুভদৃষ্টির কণের মতো অতীশের দিকে স্বপ্নাতুর চোখে বলল, কি ভালো লাগলো না? অতীশ ভেবেছিল এই অস্থায়ী সম্মোহনটা কেটে যাবে। সে রিকশাটা টেনে এনে সামনে দাঁড় করিয়ে বলল, এবার যেতে হবে। দীপ্তি মাথা নেড়ে মিষ্টি হেসে বলল, না এখনই না, একটু বসো তো আমার পাশে। অতীশ একটু গাইগুই করতে যাচ্ছিল, কিন্তু হাত ধরে টানলে সে কি করতে পারে? রিকশা বড্ড ঘেঁষ জায়গা, দুজনকে খুব চেপে ধরল একসঙ্গে। দীপ্তি একটু হাসির ঝিলিক তুলে তার দিকে তাকালো। তাকাতেও পারে বটে মহিলা, তাকিয়ে তাকিয়েই খুন খারাপি করে দিতে পারে। অতীশ তো আর পাথর নয়। মার্কস এবং রাখাল ভট্টাচার্য দুজনেই সাধ্যমতো লড়েছেন, কিন্তু তারা বুড়ো মানুষ, কটাক্ষের ধারে কচুকাটা হওয়ার জোগাড়। দুই বুড়ো হেদিয়ে পড়েছেন তখন, আর সে সময়ে ডাইনির শ্বাসের মতো সর্পিল সব অদ্ভুত বাতাস আসছিল নদীর জল ছুঁয়ে। আর তখন রোদের আলোয় সঞ্চারিত হচ্ছিল ভুতুরে রং, আর দীপ্তির গা থেকে মদির এক গন্ধ আসছিল। প্রকাশ্য দিবালোকে দ্বীপ্রহরে লোকলজ্জা ভুলে বসেছিল অতীশ। ভগবানের দিব্যি, তার খারাপ লাগছিল না। ওইভাবে বসে থাকাটার কোনো কারণ নেই, প্রয়োজন নেই। তবু কেন যে ভালো লাগছিল তা কে বলবে? কাছাকাছি মুখ। দীপ্তি তার গালে শ্বাস ফেলে বলল, তোমার এত গুণ, কেন যে মফস্বল শহরে পড়ে আছো? এখানে তোমার কিছু হবে না, তোমার কলকাতায় যাওয়া উচিত। কলকাতায় গেলে তার কি হবে তা অতীশ বুঝতে পারল না, তবে সে প্রতিবাদও করল না। মার্ক্সবাদের শিক্ষা তাকে টাকাওয়ালা লোকদের ঘৃণা করতেই প্ররোচিত করেছে, কিন্তু কার্যত তা পেরে ওঠেনি অতীশ। বরং টাকাওয়ালা মানুষজনকে সে নিজের ইচ্ছের বিরুদ্ধেই একটু সমীহ করতে থাকে। দীপ্তির প্রতিও তার সমীহের ভাবটা এসে পড়েছিল। তার সঙ্গে ছিল একটা শরীরী উত্তেজনা, আরও ছিল একটু মোহময় ভাব। আরও কিছু থাকতে পারে, অত জটিল সূক্ষ্ম ব্যাপার সে বুঝতে পারে না। তুমি আমার কথাটার এখনো জবাব দাওনি। অতীশ ভাবছিল। বটের ছায়ায় রিকশার সিটে দীপ্তির পাশে বসে থেকে পরিষ্কার মাথায় কিছু ভাবা অসম্ভব। তবু প্রস্তাবটা তার মন্দ লাগেনি। কলকাতায় গেলে কি হবে তা সে জানে না, তবে অনেক সম্ভাবনা খুলে যেতে পারে। সে বলল, ভেবে দেখব। বেশি ভাবতে গেলে কিছু হয় না জানো, এটা ভাববার যুগ নয়, কুইক ডিসিশনের যুগ। চটপট ঠিক করে বলতে হয়।
ভাবতে গেলে করাটার হয়ে ওঠে না। মাত্র কাল রাত্রে মেয়েটার সঙ্গে পরিচয়, আর আজ সকালের মাত্র ঘণ্টা দুয়েকের আলাপে যে এতটা হতে পারে তা কি করে বিশ্বাস করবে অতীশ? কুইক ডিসিশনের যুগে হবে এটা। মফস্বল শহরে তারা অনেক পিছিয়ে রয়েছে। যুগটা কেমন তা বুঝতে পারেনি এতদিন। যুগটা যদি এতটাই এগিয়ে গিয়ে থাকে তাহলে এত পিছন থেকে দৌড়ে যুগটাকে কি ধরতে পারবে সে? আজ তার মাথা কিছুটা বিভ্রান্ত। কোন এক রহস্যময় কারণে বয়সে বড়, বিধবা, সন্তানবতী এক মহিলা তাকে টানছে, বড্ড টান। বিশু ভ্যান গাড়িটা ডেকে নিয়ে এলো, বলল, চলো গুরু, মাল গস্ত করতে হবে। মাঠটা ফাঁকা ফাঁকা হয়ে আসছে। রোদ মোড়ে সন্ধে নামতে আর দেরি নেই। বিস্তর গাড়ি জড়ো হয়েছিল। এক একটা গাড়িতে ভিআইপিরা একে একে মাঠ ছেড়ে যাচ্ছে। ম্যারাপের একটু পশ্চিমে আদা গাছটার তলায় পায়ের কাছে সাজানো 4টে ব্রিফকেস, একটা টিভি বাক্স আর হাতে একটা মস্ত খাবারের বাক্স নিয়ে দাঁড়িয়ে আছে অতীশ। হাততালি, হর্ষধ্বনি থেমে গেছে। বিয়োফল ও সম্মোহিত যুবতী ও কিশোরীরা রওনা হয়ে গেছে যে যার বাড়িতে। একটু ফেকলু লাগছে নিজেকে এখন। সে বলল, চল। বিশু মাল তুলে ফেলল গাড়িতে, বলল, কুচকির খবর কি? দড়ির মতো ফুলে আছে, ইলেকট্রিক শকের মতো ব্যথা। পাটা কি ভোগে চলে যাবে গুরু? যায় যাবে, উদাস গলায় বলল অতীশ। আফসোস কি বাত। ভ্যানগাড়ির পেছন দিকে দুজনে দুধারে পা ঝুলিয়ে বসেছে। ভাঙা চোরা রাস্তায় ভ্যানগাড়ি ছকাং ছকাং করে লাফাচ্ছে। তাতে কুঁচকির ব্যথা ছিলিক মেরে উঠছে মাথা অবধি। মেয়ে ছেলেটা কে গুরু? কোন মেয়ে ছেলেটা? যাকে আজ খুব ঘোরালে? ব্যথায় মুখটা একটু বিকৃত করে অতীশ বলল, সরি। ফেস কাটিংটা ভালো, বলে বিশু চুপ করে গেল। ছোট শহর, এখানে সবাই সব জেনে যায়, লুকোছাপা করার উপায় থাকে না। কলকাতায় এরকম নয়, যা খুশি করো, কেউ গায়ে মাখবে না। অতীশ একটু গুম মেরে রইল। ফেস কাটিংটা ভালো, একথা বলার মানে কি? সুমিত ব্রাদার্স ভালো পার্টি। মাল গস্ত করে 2000 টাকা পেয়ে গেল অতীশ। সকালে বেগুনের দাম তুলেছে পাইকারের কাছ থেকে। আজকের দিনটা ভালোই। কতটা ভালো তার আরও হিসেব নিকেশ আছে। সবটা টাকার হিসেব তো নয়। আজকের দিনটা যেন একটা মাল্টিভিটামিন ক্যাপসুল। একটাই দিন, কিন্তু তার মধ্যে যেন অনেকগুলো দিনের ঘটনাবলী কেউ ঠেসে ঢুকিয়ে দিয়েছে। অতীশের মাথা এত নিতে পারছে না, একটু টলমল করছে। শুধু বারবার বিশুর কথাটা ঘুরে ফিরে টোকা মারছে মাথায়। ফেস কাটিংটা ভালো, তার মানে কি? তাকে আর দীপ্তিকে নিয়ে গালগল্প ছড়িয়ে পড়তে শুরু করেছে? ফেস কাটিংটা ভালো এ কথার ভেতর কি চাপা ইঙ্গিত আছে? ও কি বলতে চাইছে, চালিয়ে যাও গুরু, মালটা খারাপ নয়? খাবারের বাক্সটা দুজনে ভাগাভাগি করে খেলো স্কুলের ফাঁকা মাঠে জ্যোৎস্নায় বসে। 2টো চিকেন স্যান্ডউইচ, 2টো সন্দেশ, একটা ফিশ ফ্রাই আর 2টো কলা। সব শেষে যখন কলাটা খাচ্ছে দুজনে, সেই সময়ে পরপর 2টো বোমার শব্দ হলো কাছে পিঠে। বিশু কান খাড়া করে শুনে বলল, আজ লাগবে। অতীশ শুধু বলল, কলার খোসাটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বিশু বলল, ল্যাংড়া আজ এন্ট্রি নেবে, বুঝলে? আজ বিকেলে পুলিশ পিকেট উঠে গেছে, এই মৌকা। চোখের ওই বিয়োভল দৃষ্টি, মুখের ওই সম্মোহিত ভাব, এ সবই চেনে বন্দনা। কিভাবে চেনে তা সে বলতে পারবে না। হয়তো রমামাসির মুখে এরকম দেখে থাকবে। দুপুরে যখন দীপ্তিকে নামিয়ে দিয়ে গেল অতীশ, তখনও দোতলার বারান্দায় রেলিংয়ের পাশে শানের উপর পাথরের মতো বসেছিল বন্দনা। অতীশ একবার ঊর্ধ্বমুখ হয়ে বারান্দার দিকে তাকাল, তাকে দেখতে পায়নি। তারপর রিকশার মুখ ঘুরিয়ে ঝড়ের বেগে চলে গেল। দীপ্তি সিঁড়ি বেয়ে উঠে এলো ওপরে। রোদে ঘুরে মুখখানা লাল, কপালে একটু ঘাম, কিন্তু ক্লান্তি নয়।
সারা শরীর যেন ডগমগ করছে আনন্দে। তখনই বন্দনা দীপ্তির চোখে সেই বিহ্বলতা দেখতে পেল। বুকের ভেতরটা যেন নিভে গেল বন্দনার, বিকল হয়ে গেল হাত পা, স্থবির হয়ে গেল শরীর। কিরে, এখানে বসে আছিস যে? দীপ্তি যে হাসিটা হাসল, সেই হাসি অনেক খবর দিয়ে দিল বন্দনাকে। সে বলল, এমনি। আজ কত ঘুরলাম, তুই সঙ্গে গেলে বেশ হতো। বন্দনা অবাক হয়ে বলল, আমি সঙ্গে গেলে? কথাটা শেষ করল না সে, একটা প্রশ্নের মতো ঝুলিয়ে রাখল। অতীশকে সামনে পেলে সে ওর জামা খিমচে ধরত এখন, বলতো, তুমি একটা বিচ্ছিরি লোক, বিচ্ছিরি লোক, বিচ্ছিরি লোক। দীপ্তি নিজের ঘরে পোশাক পাল্টাতে পাল্টাতে গুনগুন করে গান গাইছিল, আর বারান্দায় বসে অসহায়ের মতো কান্না সামলানোর চেষ্টা করছিল বন্দনা। পৃথিবীটা যে কেন এত খারাপ। পেছনের বাগানে গাছতলায় তার পুতুলের সংসারে কতবার মিছে নেমন্তন্ন খেতে এসেছে একটি কিশোর, যার চোখ মুখ ছিল ভারী সহজ ও সরল, দুটো চোখে ছিল বিস্ময়ে ভরা লাজুক চাহনি। তখন কোঁচা দুলিয়ে খাটো ধুতি পরত অতীশ, গায়ে ছিল জামা, সংকোচ ছিল, লজ্জা ছিল। কত শাসন করেছে তাকে বন্দনা। বাগানে তখন অনেক বেশি গাছপালা, ঝোপঝাড় ছিল, অনেকে সে জুটত তখন। রাজ্যের ছেলেমেয়ে মিলে চোর চোর খেলত। তার মনে আছে, অতীশকে একবার ধরে এনে চোর সাজিয়েছিল তারা। অতীশের সে কি হাসি, কাউকে সে ছুঁতে পারছিল না, দৌড়ে দৌড়ে হয়রান হলো। বন্দনা তখন মায়া হয়েছিল। কামিনী ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে সে হাত বাড়িয়ে বলল, এই নাও, আমাকে ছুঁয়ে দাও তো অতীশদা। অতীশ চমকে উঠে বলে, তাই কি হয় খুকি, তুমি বড় বাড়ির মেয়ে, তুমি কেন চোর হবে? বন্দনা তখন দৌড়ে গিয়ে অতীশকে ছুঁয়ে দিয়েছিল, বলেছিল, এইবার। বন্দনা চোর সাজল, কিন্তু আর সবাই পালালেও অতীশ এসে সামনে দাঁড়ালো বোকার মতো। এই নাও খুকি, আমাকে ছুঁয়ে দাও তো। এত দৌড়ঝাঁপ তোমার সহ্য হবে না। এত রাগ হয়েছিল তখন অতীশের ওপর। আজ চোখে জল আসতে চায় কেন যে। তার বাবার পিছু পিছু অতীশ টুকটুক করে শান্ত পায়ে হেঁটে আসত, বাবার পাশে চুপ করে বসে পুজো করা দেখত। কখনো ঘুরে ঘুরে তাদের এ ঘর ও ঘর সাজানো জিনিস দেখে বেড়াত। মা কখনো কিছু খাবার দিলে মুখখানা উজ্জ্বল হয়ে উঠত খুশিতে। কত যত্ন করে খেত। খিদে ছিল, কিন্তু লোভ ছিল না কখনো। বন্দনা যখন গান গাইতে শুরু করে তখন তো অতীশ বেশ বড়টি হয়েছে, চুপ করে বসে গান শুনত। একটু আঁচটু তবলা বাজাতে শিখেছিল, ঠেকা দিত। তাদের কত ফাইফরমাস যে খেটে দিত অতীশ, তার ইয়ত্তা নেই। ওই উঁচু উঁচু নারকোল গাছে উঠে কাঁদি কাঁদি নারকোল পেড়ে দিত, আর বন্দনার তখন কি ভয় করত, অত উঁচু থেকে যদি পড়ে যায়। সে চিৎকার করতে থাকত, ও অতীশদা, নেমে এসো না, পড়ে যাবে যে। না না, পড়ব না খুকি, আমি কত গাছ বেয়ে বেড়াই। একদিন বন্দনা জিজ্ঞেস করেছিল, তুমি কেন আমাদের এত 5-4 মাস খাটো? অতীশ অবাক হয়ে বলেছিল, তাতে কি, তোমরা ব্রাহ্মণ জমিদার, আমাদের অন্নদাতা মনিব। এমন ভারিক্কি চালে বলেছিল যে বন্দনা হেসে বাঁচে না। আজ হাসি পায় না বন্দনার, একটুও হাসি পায় না। খাওয়ার পর নিজের ঘরে চুপ করে শুয়েছিল বন্দনা। শরীরটা ভীষণ দুর্বল লাগছে, মনটা অন্ধকার। দীপ্তি এসে বলল, কি রে, ঘুমোচ্ছিস? না দীপ্তিদি, দুপুরে আমি ঘুমোতে পারি না। তাহলে বসে একটু গল্প করি। মুখে জোর করে হাসি টেনে উঠে বসল বন্দনা। ঘরে রোদের কয়েকটা চৌখুপি এসে মেঝের উপর পড়ে আছে, পায়রা ডাকছে, কাকের ডাকে খা খা হয়ে যাচ্ছে অপরাহ্ন। দীপ্তি কিছুক্ষণ চুপ করে বসে থেকে বলল, ছেলেটা এত ইন্টারেস্টিং যে আমি ঠিক করেছি ওকে কলকাতায় নিয়ে যাব। বন্দনা অবাক হয়ে বলে, নিয়ে যাবে? নিয়ে কি করবে দীপ্তিদি? কি করব তা এখনো ঠিক করিনি,
ছেলেটার অনেক গুণ। আজ শুনলাম ও নাকি ইলেকট্রিক মিস্ত্রির কাজ, কল সারাইয়ের কাজ, মোটর মেকানিকের কাজ সবই একটু আধটু জানে। টাইপ শর্ট হ্যান্ডও শিখেছিল। এত শিখেও মফস্বলে ওর তো কিছু হলো না। ভাবছি কলকাতায় নিয়ে গিয়ে ওকে একটা কোনো ট্রেনিং দেওয়াবো। এখানে তো কোনো স্কোপ নেই, খেটে মরবে, পেট ভরবে না। শুধু পরোপকার, আর কিছু নয়? বন্দনা বড় বড় চোখ করে দীপ্তির মুখটা দেখছিল। সেই মুখে না বলা অনেক ভাব খেলা করছে। বারবার যেন নিজের কাছে নিজে লজ্জা পাচ্ছে। এ লক্ষণ সে চেনে। দীপ্তি বলল, অমল তো আমার কোনো অভাব রেখে যায়নি। ভাবছি যদি একটা ছেলেকে দাঁড় করিয়ে দিতে পারি তবে টাকাটা সার্থক হবে। আজ তোমরা কোথায় গিয়েছিলে দীপ্তিদি? ও, আজ সারা শহরটা পাগলের মতো ঘুরেছি। নদীর ধারটা দারুণ ভালো, নৌকোতেও চড়লাম একটু। বন্দনা একটা দীর্ঘশ্বাস গোপন করল। সে শ্বাসটা তার বুকের মধ্যে একটু ব্যথা হয়ে থম মেরে রইল। তুমি কি তোমার সঙ্গে অতীশদাকে নিয়ে যাচ্ছ? না, আমি কাল ফিরে যাব। অতীশ যাবে আরও 1 মাস বাদে। একটু গুছিয়ে নিয়ে যাবে। খুব সরলভাবে বন্দনা জিজ্ঞেস করল, অতীশদা কোথায় থাকবে? কাঁদতে একটু ঝাঁকিয়ে দীপ্তি বলল, এখনও ঠিক করিনি। বন্ডেল রোডে তো আমার আরও একটা ফ্ল্যাট পড়ে আছে, ভাড়া দেইনি। ওখানে অমলের কম্পিউটার আরও সব কী যেন পড়ে আছে, তালাবদ্ধ পড়ে থাকে। সেখানেই থাকতে পারবে। তোমার অনেক টাকা না দীপ্তিদি? দীপ্তি একটু উদাস হয়ে বলল, টাকা তা হয়তো আছে। অমলের তো টাকার নেশা ছিল, কিন্তু টাকা দিয়ে কি হবে বল? মানুষটাই তো থাকলো না। মানুষকে ধরে রাখা যে কত কঠিন তা বন্দনার মতো আর কে জানে? কেউ মরে যায়, কেউ চলে যায়। কি যে একার ফাঁকা লাগে তার। চোখ ভরে জল আসছিল তার। গল্প করতে এসেছিল দীপ্তি, কিন্তু কেন যেন তাল কেটে গেল, জমল না। যাই রে, কাল সকালে গাড়ি গুছিয়ে নেই বলে দীপ্তি হঠাৎ উঠে গেল। বিকেলে তার মা গলদঘর্ম হয়ে একটা চিঠির মুসাবিদা করছিল। লেখা টেখার অভ্যেস নেই। বন্দনাকে ডেকে বলল, ওরে দেখ তো ভুলভাল লিখেছি কি না। কতকাল কিছু লিখিনি, বানানই ভুলে গেছি, একটু দেখে দে তো মা। বন্দনা লজ্জা পেয়ে বলল, তুমি বাবাকে লিখছ? আমার কি সে চিঠি পড়া উচিত? আহা, এ কি আর সেই চিঠি নাকি? এ চিঠির মধ্যে গোপন কথার কি থাকবে? পড়ে দেখ। বন্দনা পড়ল। বেশি বড় চিঠি নয়। সম্বোধনে এখনও শ্রীচরণেশু লিখতে ভোলেনি মা। লিখেছে, তোমার বাড়িতে তুমি আসতে চাও, আমি বারণ করার কে? বরং তোমার বাড়িতে আমিই তো অনধিকারীর মতো বাস করছি। আমি অন্য বাড়ি দেখছি, শিগগিরই ছেলে মেয়ে নিয়ে চলে যাব। তোমার পথে আর কোনো কাঁটা থাকবে না। শাওলরাম মারোয়ারি এ বাড়ি কিনতে চাইছে। যদি তাকে বাড়ি বিক্রি করো তাহলে তোমার বড় 2টি ছেলে মেয়ের জন্য কিছু রেখো, ওদের তো ভবিষ্যৎ আছে। চিঠিটা পড়তে পড়তে আবার চোখে জল এলো বন্দনার। তার বাবার মায়ের মধ্যে কত ভালোবাসার সম্পর্ক ছিল, এখন কত দূরের হয়ে গেছে দুজনে। কেন যে এমন হয়? ভুলভাল নেই তো? না মা। পাঠাবো এ চিঠি? পাঠাও। পশ্চিমের দিগন্তে যখন সূর্য অস্ত যাচ্ছিল, আজ তখন ছাদের উপর থেকে আকুল চোখে চেয়েছিল বন্দনা। তার মনে হচ্ছিল এই যে সূর্য অস্ত গেল আজ, আর উঠবে না কখনো। এরপর থেকে অনন্ত রাত্রি, শুধু অন্ধকার। সন্ধ্যের অন্ধকার যখন বিশাল পাখা মেলে অতিকায় এক কালো পাখির মতো নেমে আসছে, যখন গাছে গাছে পাখিদের তীব্র কলরব, পায়রারা ঝটপট করে নেমে আসছে ছাদে, ঠিক তখনই দুটো বোমা ফাটল পরপর। আশ্চর্য এই, আজ ওই বিকট শব্দে একটু চমকালো না বন্দনা। তার কোনো ভয় করল না, বরং ছাদ থেকে ঝুঁকে সে দেখার চেষ্টা করছিল বোমা দুটো কোথায় ফাটল। বাগানের পেছন দিকে ধোঁয়া উঠছে নাকি? পেছনের বাগানের একটা ঝোপ থেকে হঠাৎ বেরিয়ে এলো অবু।
উপরের দিকে চেঁচিয়ে বলল, এই বন্দনা! কি রে? ঘরে যা, ল্যাংড়া অ্যাটাক করছে। তার মানে? ঘরে পালা। বন্দনা একটু হাসল, বলল, এই তোর সাহস? আমি যাচ্ছি খবর দিতে, ঘরে যা। বন্দনা ঘরে গেল না, দাঁড়িয়ে রইল স্থির হয়ে। দেওয়ালের ওপাশে গলিতে একটা দৌড়োদৌড়ি হচ্ছে। কে যেন ঢিল মেরে ল্যাম্পপোস্টের বাল্ব ভেঙে দিল। অপু দৌড়ে চলে গেল সদরের দিকে। বাইরে থেকে আরও দুটো বোমা এসে পড়ল পেছনের বাগানে। বাইরে কে যেন চেঁচিয়ে উঠল, এই শালা, জানে মেরে দেব। ধীরে ধীরে সন্ধ্যার ভারী বাতাসে বারুদের গন্ধ ছড়িয়ে পড়ছে। ছাদ থেকে সে শুনতে পেল তাদের দোতলায় দুর্দার করে জানলা দরজা বন্ধ হয়ে যাচ্ছে। মা চিৎকার করল, ওরে বাহাদুর, বিলু! বিলু কোথায়? বিলু নিচের ঘরে আছে মা, পড়ছে। আর বন্দনা? দেখতে পাইনি। সর্বনাশ, দেখ কোথায় গেল রোগা মেয়েটা। দীপ্তিদি তার ঘর থেকে বেরোলো বোধ হয়। আতঙ্কিত গলায় বলল, এ জায়গায় তোমরা কেমন করে থাকো মামি? রোজ এরকম হয় নাকি? আর বলো না বাছা, কি যে বন্ডামি কুন্ডামি শুরু হয়েছে আজকাল, ভয়ে মরি। বন্দনা কি তোমার ঘরে? না তো মামি। তাহলে কোথায় গেল? ছাদে যায়নি তো? বন্দনা একটা দীর্ঘশ্বাস ফেলল। এখন তাকে ঘরে যেতে হবে। ঘরে যেতে তার একটু ইচ্ছে করছে না। জানালা দরজা বন্ধ করে দম চেপে থাকা তার পক্ষে এখন অসম্ভব। সে মরেই যাবে। আকাশে চাঁদ উঠেছে। আজ কি তিথি জানে না সে। মস্ত চাঁদ দেখে মনে হয় পূর্ণিমার কাছাকাছি। এখন কি ঘরে যেতে ইচ্ছে করে? বাহাদুরের পায়ের শব্দ উঠে আসছে সিঁড়ি বেয়ে। বন্দনার ছেলে মানুষের বয়স নেই, তবু সে হঠাৎ ছাদের দক্ষিণ কোণে রাখা আলকাতটার পিপেটার পেছনে গিয়ে ঝুপ করে বসে পড়ল। বাহাদুর ছাদে এসে চারদিকটা দেখে নিয়ে ফের দৌড়ে নিচে চলে গেল। না মা, ছাদে তো দিদিমণি নেই। উমা, কি সর্বনেশে কথা! মেয়েটা তাহলে গেল কোথায়? দীপ্তি বলল, অমন অস্থির হো না মামি, আমি দেখছি। কোনো বান্ধবীর বাড়িতে যায়নি তো? আমাকে না বলে তো কোথাও যায় না। পিপের আড়াল থেকে উঠে রেলিংয়ে ফের ভর দিয়ে দাঁড়ায় বন্দনা। শালটা আনিনি, তার শীত করছে। ঠান্ডা লাগবে কি? লাগুক, তার একটু আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। শাওলরাম মারোয়ারি এবারের দাম দিতে চেয়েছে 14 লাখ টাকা। 14 লাখ শুনে মা সে কি খুশি! শাওলরামের সামনেই বলে ফেলল, আমি রাজি আছি শাওলরামজি, আপনি ব্যবস্থা করুন। উনি পাওয়ার অফ অ্যাটর্নি আমাকে দিয়ে রেখেছেন। কথাটা সত্যি। বাবা চলে যাওয়ার পর তার খোলা দেরাজে পাওয়ার অফ অ্যাটর্নিটা পাওয়া গিয়েছিল। তার মায়ের বা তাদের জন্য কষ্ট না হয় তার জন্য তার ভালো বাবা সর্বস্বই প্রায় সঁপে দিয়ে গিয়েছিল মায়ের হাতে। বাড়ি বিক্রির ব্যবস্থা আগেই হয়ে যেত, কিন্তু মদন কাকা শাওলরামের দর শুনে মাকে এসে বলল, বৌদি, আপনার কি মাথাটা খারাপ হলো? কেন মদন, দরটা তো খারাপ নয়। 14 লাখ তো অনেক টাকা। এবারের চৌহদ্দির মাপ 4 বিঘার উপর, 5 বিঘার কাছাকাছি। এখন শহরের এ জায়গায় লাখ টাকা করে কাঠা যাচ্ছে। শুধু জমির দামই তো কোটি টাকার কাছাকাছি। শুনে মার চোখ কপালে উঠল। বলো কি মদন, 1 কোটি? বাড়ির দামটা ধরলে আরও 10 লাখ উঠবে। বাড়ির দাম বেশি হতো, কিন্তু পুরনো বাড়ি শাওলরাম রাখবে না, ভেঙে মালপত্র বেচবে। তা বেচলেও কম হবে না। বার্মা সেগুনের কাঠ আর মার্বেলের দামই তো কত উঠবে। মা একটু হতাশ হয়ে বলল, অত কি দেবে? তবু শাওলরাম একটা দর দিয়েছে, আর তো কেউ দরও দিচ্ছে না। কেউ কিনতে আসছে না, কারণ শাওলরাম সবাইকে টিপে রেখেছে। আপনাকে 14 লাখ দেবে, আরও 15-20 লাখ টাকা অন্যদের খাওয়াবে। ওসব চালাকি তো আমরা জানি। আপনি চেপে বসে থাকুন, শাওলরামই দর বাড়াবে। কথাটা শুনে মায়ের ভরসা হলো না। বলল, অত টাকা কেউ দেবে না মদন। 1 লপ্তে না হলো ভাগে ভাগে বিক্রি করবেন না হয়, তাতে অনেক বেশি টাকা পাবেন।
কেউ ওসব করবে? আমার কি কেউ আছে? এ বলে মা একটু কান্নাকাটি করল। যাই হোক, এসব কথাবার্তার পর বাড়ি বিক্রি পিছিয়ে গিয়েছিল। 2 মাস বাদে শাওলরাম এসে ফের তাগাদা দিতে লাগলো। এবার আরও 2 লাখ বেশি দর দিতে রাজি হলো, যেন খুব ঠকা হয়ে যাচ্ছে এমন মুখের ভাব করে। আরও 2 মাস বাদে হিরেনবাবু আর অতুলবাবুর মধ্যস্থতায় শাওলরাম 20 লাখ টাকা পর্যন্ত উঠল। বলে গেল, এ দর আর বাড়বে না। এসব 1 মাস আগেকার কথা। বন্দনার এত মন খারাপ হয়ে গিয়েছিল যে সেই মন খারাপই যেন জ্বর হয়ে দেখা দিল। এই বাড়িটার পরতে পরতে, রন্ধ্রে রন্ধ্রে সে যেন রেণু রেণু হয়ে ছড়িয়ে আছে। এত মায়া যে এ বাড়ি ছেড়ে কোথাও যাওয়ার কথা সে ভাবতেই পারে না। কিন্তু বাবা যখন রমা মাসিকে নিয়ে আসবে, তখন তো মা থাকবে না এ বাড়িতে। মাকে ছেড়ে সেও তো থাকতে পারবে না। কি যে হবে! তার চেয়ে এই 3 তলার ছাদ থেকে যদি আজ সে লাফিয়ে পড়ে মরে যায় তাও ভালো। শরীরে নয়, অশরীরী হয়ে এ বাড়িতে হয়তো ঘুরে ঘুরে বেড়াবে সে। বাগানে একটা টর্চের ঝিলিক দেখা গেল। 10-12টা ছেলেকে জ্যোৎস্নার মধ্যে ছুটতে দেখতে পেল বন্দনা। কে যেন চেঁচিয়ে বলল, দেয়ালের আড়ালে প্রোটেকশন নিয়ে চালাস। 2টো ছেলেকে দেয়ালের উপরে উঠে দাঁড়াতে দেখতে পেল বন্দনা। হাতে কিছু একটা অস্ত্র শস্ত্র আছে। বাইরের গলিটা এখন নিঝুম। ফট করে একটা শব্দ হলো কোথায় যেন। বন্দনা শিহরিত হয়ে টের পেল ভ্রমণের মতো গুঞ্জন তুলে তার মাথার উপর দিয়ে কি যেন একটা উড়ে গেল। দেয়াল থেকে 2টো ছেলেই লাফিয়ে নেমে পড়ল এদিকে। কে যেন বলল, গুলি চালাচ্ছে শালা, জোর বেঁচে গেছি। তবু ভয় করল না বন্দনার। জ্যোৎস্নায় স্নান করতে করতে সে স্থির দাঁড়িয়ে রইল। রেলিংয়ের উপর তার 2খানা আলগোছ হাত। শটান হয়ে স্পষ্ট হয়ে সে দাঁড়িয়ে। হঠাৎ মায়ের গলা শুনতে পায় বন্দনা। ওরে আমার মেয়েটা! বন্দনা নড়ল না। আজ রাতে তার খুব মরতে ইচ্ছে করছে। তাদের বাগানে আরও কয়েকটা ছেলে ঢুকে পড়েছে। ধুতি আর শার্ট পরা বাবুদাকে সে এই ম্লান জ্যোৎস্নার আলোতেও চিনতে পারল। বাবুদা বলল, সবাই এখানে ঢুকলে হবে না, বড় রাস্তা দিয়ে গলির 2টো মুখ দিয়ে ঢুকতে হবে, কালকের মতো। আদেশ পেয়ে কয়েকজন ফিরে দৌড়ে গেল সদরের দিকে। কিছুক্ষণ চুপচাপ। তারপরেই বাইরের গলিতে প্রচণ্ড শব্দে 4-5টা বোমা ফাটল। সেই সঙ্গে গুলির আওয়াজ। আরও 2টো ভ্রমরের গুঞ্জন খুব কাছ দিয়ে উড়ে গেল বন্দনার। তবু একটুও ভয় করল না তার। পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে রইল। পৃথিবীর কোনো ঘটনাই তাকে আজ আর স্পর্শ করছে না যেন। তার খুব হালকা লাগছে। তার ভেসে পড়তে ইচ্ছে করছে হাওয়ায়। তাদের সদর দরজার কড়া ধরে কে যেন জোর নাড়া দিচ্ছিল। সেই সঙ্গে একটা তীব্র চিৎকার, কর্তামা, কর্তামা! মা সভয়ে চিৎকার করে ওঠে। কে? কে রে? কি হয়েছে রে? অতীশের আর্তস্বর শোনা গেল। কর্তামা, ছাদে বন্দনা দাঁড়িয়ে আছে, ওকে নামিয়ে আনুন, বাইরে গুলি চলছে। বন্দনা ছাদে? কে বলল তোকে? আমি দেখেছি কর্তামা, ও পেছন দিকে দাঁড়িয়ে আছে, ওদিকে গুলি চলছে, ওকে নামিয়ে আনুন। বন্দনার সমস্ত শরীর জুড়ে একটা রাগের স্রোত বয়ে গেল। সে ছুটে উল্টো দিকে রেলিংয়ে এসে ঝুঁকে ক্রুদ্ধ গলায় বলল, বেশ করেছি দাঁড়িয়ে আছি, তাতে তোমার কি? তোমার কি? উঠোনের দিকটায় সরে গেল অতীশ, ল্যাংচাচ্ছে। ওপর দিকে চেয়ে বলল, কি করছো তুমি ওখানে? আমি মরব, তোমার তাতে কি? অতীশ হতভম্ব হয়ে বলল, মরবে কেন? নেমে এসো। আমার মরতে ইচ্ছে হয়েছে, তুমি একটা বিচ্ছিরি লোক। জ্যোৎস্নায় ঊর্ধ্বমুখ হয়ে অতীশ অসহায় গলায় বলল, ওসব বলতে নেই, বেঁচে থাকতে মানুষ কত কষ্ট করে জানো না? নেমে এসো। নামবো না, যাও। কি করবে? তুমি লোভী, টাকার জন্য সব করতে পারো তুমি। দীপ্তির সঙ্গে পর্যন্ত। সিঁড়ি দিয়ে মার বাহাদুর উঠে আসছিল দ্রুত। আর সময় নেই, ওরা ধরে নিয়ে যাবে। বন্দনা আরও ঝুঁকে পড়ল নিচের দিকে। তুমি একটা বিচ্ছিরি লোক, বিচ্ছিরি বিচ্ছিরি লোক। অতীশ খুব ভালো মানুষের মতো গলায় বলল, হ্যাঁ তা তো জানি, অনেক দিন ধরে জানি,
আমি একটা বিচ্ছিরি লোক। কি করছিস সর্বনাশী, কি করছিস? বলতে বলতে মা এসে ধরল তাকে। বাহাদুর মুখে আফসোসের শব্দ করে বলল, পড়ে যেতে যে আরেকটু হলে। বন্দনা নেমে এলো। একটু ঘোর ঘোর অবস্থা তার, যেন পুরো চৈতন্য নেই, যেন খানিকটা স্বপ্নাচ্ছন্ন, খানিকটা জাগা। মা চাপা স্বরে বলল, গাজে বেশ গরম, ছাদে কতক্ষণ দাঁড়িয়েছিলি রে অসভ্য মেয়ে? অনেকক্ষণ মা। কেন? আমার মন ভালো নেই মা, আমার মন ভালো নেই। রাতে জ্বর বাড়ল বন্দনার। বুকে একটু ব্যথা, কাশি, সর্দি, হাঁচি, আর বাইরে তখন অবিশ্রান্ত বোমার শব্দ, গুলির শব্দ। যেমন দেওয়ালের দিন শোনা যায়, অবিকল তেমনি। বন্দনার জ্বর উঠল 104-এ। বিকালের ঘোরে সে দেখছে ফুটফুটে শীতের সকালে তাদের শান্ত বাগানে গাছের ছায়ায় বসে সে পুতুল খেলছে। আজ পুতুলের বিয়ে। পুরুতমশাই কখন আসেন তার জন্য অপেক্ষা করছে সে। মধ্যরাতে পুলিশের গাড়ি ঢুকল পাড়ায়। প্রথম টিয়ার গ্যাস, তারপর গুলি। বাড়িঘর ভরে গেল বারুদের গন্ধে। ভোর রাতে পেছনের বস্তির টিউবওয়েলের ধারে গুলি খেয়ে মুখ থুবড়ে পড়ে মারা গেল ল্যাংড়া। পুলিশের শক্তিশালী রাইফেলের গুলি তার ঘাড় ভেঙে দিয়ে গেছে। বুকে মস্ত ফুটো দিয়ে রক্তের ফোয়ারা বেরিয়ে রাস্তা ভাসিয়ে দিল। পরদিন নির্বিকার সূর্য ফের উঠল আকাশে। ততক্ষণে কোলাহল থেমে গেছে। মোট 4টে ডেড বডি তুলে নিয়ে গেল পুলিশ। সকাল 8টার ট্রেন ধরবে বলে রওনা হয়ে গেল দীপ্তি। বাহাদুর তাকে রিকশা ডেকে তুলে দিয়ে এসে বলল, ল্যাংড়া সাফ হয়ে গেছে মা, বাঁচা গেল। মদন কাকা তার হোমিওপ্যাথির বাক্স নিয়ে এসে বন্দনার নাড়ি ধরে অনেকক্ষণ দেখে বলল, এ যে খুব জ্বর। হ্যাঁ, 104। মা বলল, নাড়ির অবস্থাও ভালো বুঝছি না, জ্বর বিকালে দাঁড়িয়ে যেতে পারে। নিউমোনিয়া হওয়া আশ্চর্য নয়, অ্যালোপ্যাথি ভালো বৌঠান। টাইফয়েডের পর শরীর কাঁচা থাকে। ঘোরের মধ্যে চোখ মেলে বন্দনা জিজ্ঞেস করল, ও কি চলে গেছে? মা ঝুঁকে বলল, কে, কার কথা বলছিস? দীপ্তি? সে এই তো গেল, গিয়ে নাকি কলেজ করবে। ডাক্তার ডেকো না মা, আমি আর ভালো হতে চাই না। এ কি কথা? চুপ করে শুয়ে থাক। কে মারা গেছে মা? ও ল্যাংড়া। আর আর কে জানি না, মোট 4 জন। উফ, কি হলো? খবর নাও কে মারা গেল। আর ওসব সন্ডাগুন্ডাদের খবর আমাদের কি দরকার? মরেছে বাঁচা গেছে। উফ মা, খবর নাও। নিচ্ছি মা, নিচ্ছি। ও বাহাদুর, খবর নে তো কে কে মারা গেছে। একটু বাদে মা এসে বলল, ল্যাংড়া, কুচো, ভোলা আর বিশু। কারা এরা তাও জানি না বাবা, তবে ভোলার মা বছরটাক আগে আমাদের বাড়িতে ঠিকই কাজ করত। বেচারা। বন্দনা অস্ফুট গলায় বলল, কত শুদ্ধ ছিলে তুমি, কত পবিত্র ছিলে, এটোকাটা হয়ে গেলে। আমার তো মোটে 17 বছর বয়স, এখনো কতদিন বাঁচতে হবে বলো তো? একা, কি ভীষণ একা। মা বলল, মনটা ভালো নেই মা, আমাদের অতীশটাকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। বন্দনা কথাটা শুনতে পেল না। এক ঘুমোঘোর তাকে আচ্ছন্ন করে ফেলছে তখন। মা বলল, পুলিশ নিয়ে তো বড্ড মারে, বোকা ছেলেটা। পুলিশের হাত থেকে নাকি বন্দুক কেড়ে নিতে গিয়েছিল। 4 দিন বাদে জ্বর ছাড়ল বন্দনার। এক গাদা অ্যান্টিবায়োটিক খেয়ে শরীর আরও দুর্বল। আরও 2 দিন বাদে হঠাৎ তাদের উঠোনে একটা রিকশা এসে থামল ঠিক দুপুরবেলায়। একজন রোগা বুড়ো মানুষ একখানা ছোট ব্যাগ হাতে খুব ধীরে ধীরে উপরে উঠে এলো। গায়ে একটা হ্যান্ডলুমের পাঞ্জাবি, পরনে আধময়লা ধুতি, পায়ে হাওয়াই চটি।
বারান্দায় তার চেয়ারে বসেছিল বন্দনা। বুড়ো মানুষটিকে দোতলায় বিনা নোটিশে উঠে আসতে দেখে ভ্রুকুঁচকে চেয়েছিল বন্দনা। কোনো আত্মীয় কি, চেনা? মানুষটি তার দিকে কেমন এক বিমূঢ় চোখে চেয়েছিল। পলক পড়ছে না, একটাও কথা নেই মুখে। পরাজিত, বিধ্বস্ত একজন মানুষ। বন্দনাও চেয়েছিল। গুড়গুড় গুড়গুড় করে পায়রা ডাকছে সিলিংয়ে। কেমন যেন করছে বুকের মধ্যে বন্দনার। ঠিক এই সময়ে মা বেরিয়ে এসে বারান্দায় পা দিল, তারপর থমকে দাঁড়াল। বুড়ো মানুষটি কাঁপছিল থরথর করে। হাত থেকে স্খলিত ব্যাগটা পড়ে গেল শানে। মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এলে তাহলে? বুড়ো মানুষটি কথা খুঁজে পাচ্ছিল না। একবার হাঁ করল, তারপর মুখ বুজে ফেলল। চোখের কোলে জল। রেনু বলে লোকটার পারল না, উবু হয়ে বসে পড়ল হঠাৎ। তারপর দুই হাতে মুখ ঢাকল, কাঁদল বোধ হয়। লোকটা কে তা বুঝতে পারে বন্দনা, কিন্তু বিশ্বাস হচ্ছে না। এই কি তার সেই বাবা, যে কিনা একজন কবির মতো মানুষ? শৌখিন, আনমনা, কল্পনায় ডুবে থাকা। যে বাবা তাকে শিখিয়েছিল ছোট ছোট নানা জিনিসের মধ্যে রূপের সন্ধান। বাইরের দুনিয়া নরখাদক বাঘের মতো বাবাকে চিবিয়ে খেয়েছে। না, সবটা নয়, অর্ধেক ফেরত দিয়েছে বুঝি। প্রেতলোক থেকে যেন বাবার এই আগমন। বন্দনা উঠল না, দৌড়ে গেল না, চিৎকার করল না আনন্দে, উদ্বেল হল না, শুধু চেয়ে রইল। দেখল মা গিয়ে বাবাকে হাত ধরে তুলছে। বলল, এসো, বসো, এ তোমারই বাড়ি ঘর, অত লজ্জা পাচ্ছ কেন? একটা ময়লা রুমাল পাঞ্জাবির পকেট থেকে বের করে বাবা নাক আর চোখ মুছল। দ্বিতীয়বার বলল, রেনু। বলো, কি বলবে? বন্দনা ধীরে ধীরে উঠে দাঁড়াল, তারপর ঘরে চলে এলো। এ কোন বাবাকে ফেরত দিল পৃথিবী? এ কেমন ফেরত পাওয়া? তার বুকের ভেতরে যে একটা পাথরের মতো স্তব্ধতা। মানুষ এত পাল্টে যায়? ঘর থেকে সে শুনতে পেল মা বলছে, বসো চেয়ারে, একটু জিরিয়ে নাও, কথা পরে হবে। বাবা বসল, বলল, একটু জল দেবে? মা জল নিতে ঘরে এসে বলল, বাবাকে প্রণাম করতে হয়, শত হলেও গুরুজন। বন্দনা নড়ল না, চুপ করে বসে রইল পাথর হয়ে। জল খেয়ে বাবা আরও অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ওরকম চিঠি লিখলে কেন রেনু? কেন, আমি কি খারাপ কিছু লিখেছি? এ বাড়ি ছেড়ে তুমি কেন যাবে? নইলে উপায় কি? আমি বলতে এসেছি তুমি থাকো। আমি তো কাটিয়ে দিয়েছি আয়ু, বাকিটা কেটে যাবে। তা কেন, কষ্ট করার তো দরকার নেই। রমাকে নিয়ে আসুনি? না, সে আসতে বড় ভয় পায়। ভয় কিসের? সে তো এখন সুয়োরানি, আমি দুয়ো। বাবা একটা খুব বড় বুক খালি করা শ্বাস ফেলে চুপ করে থাকল। মা বলল, খাবে তো? খাবো বলে বাবা যেন খুব অবাক হয়ে গেল। মা বলল, ভাত খেয়ে এসেছ কি? না। দুপুরে এখানেই তো খাবে, আর কোথায় যাবে? বাবা আরেকটা খুব বড় শ্বাস ফেলে বলল, এ চেয়ারে বন্দনা বসেছিল না? হ্যাঁ। আমাকে চিনতে পারিনি না? কত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেছি দেখো, অথচ এখন আমার 54 বছর বয়স। গত 2 বছরে কি হয়ে গেল? প্রেমের মাসুল দিতে হচ্ছে তো, বুড়ো বয়সের প্রেম তার হ্যাপা কি কম? আমাকে তোমাদের বড্ড ঘেন্না হয় না? আমার নিজেরই হয়, তোমাদের হবে নাই বা কেন? ঘেন্নাপিত্তির কথা এখন থাক, চান করে ভাত খেয়ে একটু জিরো, তারপর কথা হবে।
বাবা কথাটা কানেই তুলল না, বলল, স্টেশনে নামলাম, রিক্সা করে এত দূর এলাম, এর মধ্যে একটা লোকও আমাকে চিনতে পারেনি জানো। স্টেশনের রেলবাবু না, রিক্সাওয়ালা না, রাস্তার কেউ না। এমনকি মদনের সঙ্গে দেখা হলো নিচে, সেও পারল না। মেয়েটা পর্যন্ত পারেনি। শুধু তুমিই দেখলাম একবারে চিনলে। আমার না চিনে উপায় আছে? বিলু কি বাড়িতে নেই? স্কুলে গেছে। তবে বুঝি তার সঙ্গে দেখা হলো না? হুমা, কেন হবে না? আমি 4টের গাড়িতে ফিরে যাব। তাহলে এলে কেন? দীপ্তির মুখে শুনলাম তুমি বাসা ভাড়া করে চলে যাবে বলে তোড়জোড় করছো, তাই ছুটে আসতে হলো। তুমি ও কাজ করো না, তোমরাই থাকবে এখানে। বড্ড কষ্টে ছিলাম বলে তোমাকে ওরকম একটা অদ্ভুত চিঠি লিখেছিলাম। চিঠিটা পাঠিয়ে মনে হলো কাজটা ঠিক করিনি। সত্যিই তো, ওরকম কি হয়? তোমার যে তাতে অপমান হয় তা আমার মাথায় খেলেনি। শুধু এইটুকু বলতে এলে? হ্যাঁ, আর শেষবারের মতো তোমাদের একটু দেখে গেলাম, আর আসবো না। তোমার শরীরে যা অবস্থা দেখছি, ধকল সইবে তো? তেমন জরুরি কাজ না থাকলে আজ বরং থেকে যাও, নিজের অধিকারেই থাকতে পারবে। এত বছর ঘর করলে আমার সঙ্গে, একটা রাত এ বাড়িতে থাকলে আর কি ক্ষতি হবে? থাকাটা কি ভালো দেখাবে রেনু? ভালো দেখাবে কিনা তা জানি না, তোমার শরীর ভালো দেখছি না বলে বলছি। মেয়েটা বোধহয় চিনতে চাইল না, না? যাক রেনু, আমি বরং ফিরে যাই। বিল্লুটাকে দেখে গেলে হতো। ওরা সব ভালো আছে তো? আছে, যেমন রেখে গেছো তেমনই আছে। আর একটু জল দাও, খেয়ে উঠে পড়ি। 2:30 একটা গাড়ি আছে, ধরতে পারলে সন্ধেবেলায় কলকাতায় পৌঁছে যাব। আবার জল নিতে মা ঘরে এলো। বন্দনা তখনও খাটে বসে, একদম পাথরের মতো। একবার দেখা করবি না? একটু চোখের দেখা দেখতে এসেছে, জানাক আছে। শরীরের যা অবস্থা দেখছি, লক্ষণ ভালো নয়। বন্দনা তবু নড়ল না। বাবা জল খেল, তারপর আরও কিছুক্ষণ বসে রইল। বোধহয় ক্লান্তি, বোধহয় প্রত্যাশা। মা বলল, এবারই নাকি এখন অনেক দাম। মদন সেদিন হিসেব করে বলল 1 কোটি টাকার উপর। শাওলরাম মারোয়ারি 20 লাখ টাকা দিতে চাইছে। আর একটু বেশি দাম উঠলে বাড়িটা বিক্রি করে দেওয়ারই ইচ্ছে আমার। তুমি কি বলো? তোমাকে তো ওকালতনামা দিয়েই রেখেছি, তোমার ইচ্ছে হলে বেচে দিও। বাড়ি দিয়ে কি হবে? চাও তো তোমাকে কিছু দেব, কষ্টে আছো। এই প্রথম বাবা একটু হাসল, বলল, না, আর দরকার নেই। দরকার নেই কেন? খুব নাকি অভাব? বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, সে একটা দিনই গেছে, খুব কষ্টের দিন, কিন্তু সয়েও যায় রেনু। এখন দেখছি আমার আর অভাবটা তেমন বোধ হয় না। খিদে সহ্য হয়, রোগভোগ সহ্য হয়, অপমানও বেশ হজম করতে পারি। টাকা পয়সার প্রয়োজন ফুরিয়ে আসছে। না রেনু, বাড়ি বেচে টাকা পয়সা হাতে রেখো, তোমার লাগবে। মত দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, মত দিয়েই রেখেছি। আসি গিয়ে। 2টো সন্দেশমুখী দিয়ে যাও। বাবা উঠতে গিয়েও বসে পড়ল। দাও তাহলে। সন্দেশ নিতে মা ঘরে এসে বন্দনার দিকে চেয়ে বলল, অন্তত সন্দেশটা নিজের হাতে দাও না বাবাকে, খুশি হবে। ও লোকটা আমার বাবা নয় মা। ও কি কথা, ছি, ও ওরকম বলতে নেই। আমার বাবা তো এরকম ছিল না মা। মা ফ্রিজ থেকে সন্দেশ বের করে প্লেটে সাজাতে সাজাতে বলল, চিরদিন কি কারো সমান যায়? শুনেছিস তো, অভাবে কষ্টে আছে, চেহারা ভেঙে গেছে, অকাল বার্ধক্য এসেছে। তা বলি কি বাবা বলে স্বীকার করবি না? বন্দনা গো ধরে চুপ করে রইল। বাবা সন্দেশ খেল, ফের জল খেল, বলল, কম খেলে আজকাল ভালো থাকি বুঝলে। এই যে 2টো সন্দেশ পেটে গেল,
এই একবেলার পক্ষে যথেষ্ট। উঠলাম। কি বলো? কি আর বলবো, বিলুর তো ফিরতে দেরি আছে। থাক থাক, না দেখাও ভালো, দেখলে মায়া বাড়ে কি না। মেয়ে সামনে আসতে লজ্জা পাচ্ছে। থাক থাক, ওকে ওর মতো থাকতে দাও, বড় হচ্ছে, একটা মতামত আছে। সিঁড়িতে নামতে বাবার খুব সময় লাগছিল। বন্দনা উঠে বারান্দায় এলো, তারপর রেলিংয়ের ফাঁক দিয়ে চেয়ে রইল। একটু বাদেই বাবাকে দেখতে পেল সে। জীর্ণ শীর্ণ একজন মানুষ রোগা দুর্বল পায়ে ধীরে ধীরে উঠোনটা পেরোচ্ছে। পেরোতে পেরোতে একবার মুখ ফিরিয়ে উপরের দিকে তাকালো। এই তাকানোটা, ওই মুখ ফেরানোটাই যেন তীব্র মোচড়ে বুক ভেঙে দিল বন্দনার। বাবা শেষবারের মতো চলে যাচ্ছে, আর আসবে না। উঠোনটা পেরুলেই তাদের সঙ্গে সব বন্ধন ছিঁড়ে যাবে। কেন মুখ ফেরালো বাবা, কেন? বন্দনা হঠাৎ নিজের অজান্তেই অনুচ্চস্বরে ডাকল, বাবা, একটু দাঁড়াও। বাবা ভালো শুনতে পায়নি। যেতে যেতেই আরেকবার মুখটা ফেরালো, তাকালো। তারপর ভুল শুনেছে মনে করে চলে যাচ্ছিল। বন্দনা দ্রুত সিঁড়ি দিয়ে নেমে এলো নিচে। তারপর ছুট পায়ে গিয়ে দেউড়ির কাছে মানুষটার পথ আটকে দাঁড়ালো। কোথায় যাচ্ছ তুমি এই রোদে, না খেয়ে? বলতে বলতে বহুকালের সমস্ত কান্না, জমে থাকা যত দুঃখ উথাল পাথাল হয়ে উঠে এলো তার বুক থেকে। পরাণ বলল, পারবেন? পারব, পারতেই হবে। সামনে এক অফুরান মাঠ, এবড়ো খেবড়ো চষা জমি। স্টেশন যে কত দূর! 1 মাস হয়ে গেছে, তবু অতীশের সর্বাঙ্গ আজও ব্যথিয়ে আছে। পুলিশ তার প্রত্যেকটা জয়েন্ট ভেঙে দিতে চেয়েছিল, কনুই, হাঁটু, মেরুদণ্ডের তলার দিকটা। মারতে মারতে যেন নেশা ধরে গিয়েছিল ওদের। তবু চাচায়নি অতীশ, একটু যন্ত্রণার শব্দ বেরোয়নি মুখ দিয়ে। কেবল দৃশ্যটা মনে পড়ছিল। হাবুমণ্ডলের ঘরের পাশে সে আর বিশু দাঁড়িয়ে। রাত তখন 1:15 হবে। বোমাবাজির শেষ খেলটা খেলছিল বাবু আর ল্যাংড়ার দল। বড় বাড়ির দুধারের গলি দিয়ে বাবুর দল ঢুকে আসছিল। ল্যাংড়ার লিড দিচ্ছিল বস্তির দোকোনা আটকে। কার জিত কার হার তখনও বোঝা যাচ্ছিল না। আচমকা একটা চিৎকার শোনা গিয়েছিল, রিট্রিট। ওই চিৎকারের সঙ্গে সঙ্গে গলির দুধার থেকে বাবুর দলের ছেলেরা পিছিয়ে যেতে লাগল। তারপর হাওয়া হয়ে গেল। বিশু চাপা গলায় বলল, এর মানে কি জানো তো গুরু? পুলিশ নামছে। প্রথমে কয়েকটা টিয়ার গ্যাসের শেল এসে পড়ল গলির মধ্যে। তার পেছনে বুটের আওয়াজ। ল্যাংড়ার দলের ঝানু ছেলেরা চটপট বেরিয়ে এসে টিয়ার গ্যাসের শেলগুলো পটাপট বড় বাড়ির দেয়ালের ওধারে ফেলে দিল। তারপর গা ঢাকা দিল। তারপর আড়াল থেকে মাঝে মাঝে ছুটে বেরিয়ে এসেই বোমা মেরে পালিয়ে যাচ্ছিল অলিগলির মধ্যে। পুলিশের সঙ্গে এরকম লুকোচুরি খেলার অভ্যেস এদের আছে। পুলিশ ঢুকছিল দুধার দিয়েই। কিছু এলো বড় বাড়ির ভেতর দিয়ে ভাঙা পাঁচিলের ফাঁক দিয়ে গলে। এখনও ফায়ারিং অর্ডার দেওয়া হয়নি। তবু বিশু বলল, চলো গুরু, সরে পড়া যাক। হাবুমণ্ডলের পাশের গলিতে ঢুকে তারা নিশ্চিন্তে এগোচ্ছিল। কোনো বিপদ ছিল না। আচমকাই একজন সাব ইন্সপেক্টর আর কনস্টেবল ঢুকে এলো গলিতে। কিছু বোঝাই গেল না। দুম করে একটা শব্দ হতেই বিশু যেন ছিটকে শূন্যে উঠে উপর হয়ে পড়ে গেল। কিছুক্ষণ এক অসহনীয় ছটফটানি, তারপর নিথরও। অতীশ আমূল বিস্ময়ে তার জীবনের দ্বিতীয় মৃত্যু দৃশ্যটা দেখল। কিন্তু এবার আর সেই স্তম্ভন ছিল না, সেই ভয়টাও নয়। একটা পাগলার আগে ক্ষিপ্তের মতো সে গলির মুখে ছুটে গেল। সাব ইন্সপেক্টরের হাতে খোলা রিভলভার, কনস্টেবলের হাতে রাইফেল। তাকে ফুঁড়ে দিতে পারত। কেন মারলেন, কেন মারলেন, কি করেছে ও, কেন গুলি করলেন? বলতে বলতে সে কনস্টেবলটার উপরে গিয়ে পড়েছিল। একটা লাথি মেরে কনস্টেবলটাকে ফেলে দিয়ে রাইফেলটা কেড়ে নিতে যাচ্ছিল সে।
সাব ইন্সপেক্টর কমল রায় গৌরাঙ্গর দাদা, চেনা লোক। শুধু তাকে একটা ধাক্কা দিয়ে চিৎকার করে বলেছিল, কি করছো, যাও বাড়ি যাও, গো হোম। কিন্তু ততক্ষণে বাহিনীটা এসে গেছে। কমল রায় চিৎকার করে তাদের আটকানোর একটা চেষ্টা করেছিল বটে, কিন্তু তখন আশেপাশে বৃষ্টির মতো বোমা ফেলছে ল্যাংড়ার দল। কমল রায় অন্যদিকে ছুটে গিয়েছিলেন, আর তখন পুলিশের বুট আর রাইফেলের কুদোয় পাটপাট হয়ে গেল অতীশ। তাকে থানায় টেনে নিয়ে যাওয়া হয় অর্ধচেতন অবস্থায়। লকআপে তার প্রবল জ্বর এসেছিল। 3 দিন পর হিরেনবাবু তাকে বললেন, ওরে বাবা, পুলিশ কি লোকের নাম ঠিকানা জেনে তবে গুলি চালাবে? পুলিশকে গুলি চালাতে হয় অন্ধের মতো। টু হোম ইট মে কনসার্ন, বুঝেছ? তোমার বন্ধু মারা গেছে, কিন্তু ইচ্ছে করে তো আর মরেনি বাবা। তুমি একজন স্পোর্টসম্যান, জেলের চ্যাম্পিয়ন। তোমার এগেনস্টে কেস দিচ্ছি না, বাড়ি যাও। রিক্ত অবসন্ন অতীশ টলতে টলতে বাড়ি ফিরে এলো। শরীরের ব্যথা নয়, তার মন জুড়ে এক বিষের জ্বালা। বিশু নিরীহ ছিল। বিশু ছিল পাড়ার গেজেট, তেমন কোনো দোষও ছিল না ওর। গত 1 মাস ধরে ক্ষণে ক্ষণে শুধু বিশুর কথা মনে পড়ে। পরাণ গাছতলায় বসে বিড়ি টেনে নিচ্ছিল। বলল, কেন যে এত কষ্ট করছেন? 2 দিন পর তো কলকাতাতে চলে যাবেন, সেখানে চাকরি বাকরি করবেন, ভালো থাকবেন, ভদ্রলোক বনে যাবেন। তবে আর এই কষ্টটা করা কেন? অতীশ দূরের দিকে চেয়ে থেকে বলল, আমি সব কিছু পারতে চাই, বুঝলে? আপনি শক্ত লোক। পুলিশের ওরকম মার খেলে অন্যে 3 মাস হাসপাতালে পড়ে থাকত। চলুন, গাড়ির সময় হয়ে আসছে, রাস্তা এখন অনেক। 40 কেজি নতুন আলুর বস্তাটা গাছের গোড়ায় দাঁড় করানো। অতীশ উঠল, তারপর বস্তাটা জাঁপটে কাঁধে তুলে ফেলল। তারপর 2 হাতে একটা সাপটা টানে মাথায়। সাবাস বলে বাহবা দিল পরাণ। পরাণের কাছে শেখা। অতীশ বলল, চলো। মাথার উপরে গন্ধমাদনের ভার, সামনে অফুরান পথ। এই মেহনতের ভেতর দিয়েই একটা মোচন হয় অতীশের। ক্লান্তিতে ঝিমঝিম করে শরীর, রগে রগে ছড়িয়ে পড়ে অবসন্নতা। তবু ওই নিষ্পেষণের ভেতর দিয়েই নিজের ভেতরে আরেকটা নিজেকে আবিষ্কার করতে পারে সে। আগে পরাণ, পেছনে সে। একটু দুলকি চালে দ্রুত পায়ে হাঁটছে তারা, অনেকটা ছোটার মতো। ধীরে ধীরে যত কোমল ও সূক্ষ্মবোধ লুপ্ত হয়ে যায়, একটা চেতনা আর জেদ কাজ করে শুধু। শীতকাল, তবু স্টেশন অবধি আসতেই ঘামের জামা আর প্যান্ট ভিজে সপসপে হয়ে গেল। পরাণ বস্তাটা নামিয়ে তার উপর বসে বিড়ি ধরাতে যাচ্ছিল। অতীশ বলল, পরিশ্রমের ওপর ওসব খেতে নেই, বুকের 12টা বাজবে। আমাদের ওসব সয়ে গেছে। নিজের বস্তার উপর উদাসভাবে বসে থাকে অতীশ। আজকাল তার কিছু ভালো লাগে না, কিছু একটা হয়ে উঠতেও ইচ্ছে করে না। থানা থেকে যেদিন ছেড়ে দিল, সেদিন অতীশ তার ভাঙা শরীর নিয়েও গিয়েছিল বিশুদের বাড়িতে। বিশুর মা দৌড়ে এসে তাকে 2 হাতে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে চিৎকার করে বলছিল, ও অতীশ, তুই তো সঙ্গে ছিলি, তুই তো মরলি না। আমার ছেলেটা মরল কেন রে? বারবার ওই কথা, তুই তো মরলি না, তবে আমার ছেলেটা কেন মরল? কথাটা কানে বড় বাজে আজও। কান থেকে কথাটা কিছুতেই তাড়াতে পারে না অতীশ। মার খাওয়া, থ্যাতলানো একটা শরীর, সর্বাঙ্গে বিভৎস কালশিটে। কাটা ছেঁড়া নিয়ে 4 দিনের দিন ডাক্তার অমল দত্তের কাছে গিয়েছিল সে। অমলদা তাকে দেখে অবিশ্বাসের মাথা নেড়ে বলেছিল, এই শরীর নিয়ে তুই ঘুরে বেড়াচ্ছিস কি করে? তুই তো হসপিটাল কেস। জ্বালা ধরা 2 চোখে হঠাৎ জল এলো তার। বলল, তবু তো বেঁচে আছি। তুই বেঁচেও আছিস কি? এভাবে ওপেন উন্ট নিয়ে ঘুরে বেড়ালে সেপটিক হয়ে মরবি যে। এক্সরেটা করাস, গোড়ালিটা যা ফুলেছে মনে হচ্ছে ফ্র্যাকচার। ক্ষতগুলো ব্যান্ডেজ মেরে
টেড ভ্যাক দিয়ে অমলদা একটা প্রেসক্রিপশন লিখতে লিখতে বললেন, সব ব্যাপারে হিরো হতে চাস না, বুঝলি? ওষুধগুলো ঠিকমতো খাস আর সোজা বাড়ি গিয়ে বিছানায় শুয়ে থাক। একটু হাসল অতীশ। তার আবার বাড়ি, আবার বিছানা। ঘরের তো তার জায়গাই হয় না। স্কুল বাড়ির বারান্দায় সে শোয়, কিন্তু ডাক্তারবাবুকে সেসব কথা জানানোর মানেই হয় না। শরীর ছাড়া অস্তিত্ব নেই। আবার সেই শরীর যখন অকেজো, অশক্ত হয়ে পড়ে, তখন হয়ে ওঠে মস্ত ভারী একটা বোঝার মতো। আহত থ্যাতলানো শরীরটা টেনে টেনে তবু দুদিন উদ্ভ্রান্তের মতো পথপথে ঘুরে বেড়াল অতীশ। শরীরের ভার আর এক অক্ষম রোগ তাকে এমন তিরিক্ষি করে তুলেছিল যে বাড়ির লোক অবধি তার সঙ্গে কথা বলতে সাহস পায়নি। 5-5টা নির্লজ্জ শহীদ বেদি তৈরি হলো পাড়ায়। পুলিশের গুলি চালানোর প্রতিবাদে শহরে বন্ধ হলো একদিন। তাতে যে মানুষের কি উপকার হলো তা কে জানে। তবু মানুষ এরকমই সব অর্থহীন কাজ করে। একটা ডাউন গাড়ি এলো। পরাণ বিড়িটা ফেলে দিয়ে বলল, আজ আবগাড়িটা লেট করছে। অতীশ শুধু বলল, কি ভাবছেন এত বসে বসে? কত কথা ভাবি। ডাউন গাড়ি ছেড়ে যাওয়ার পর প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে গেল। আপ গাড়ির জন্য 2-4 লোক বসে দাঁড়িয়ে আছে। সূর্য অস্তে যাচ্ছে চষা মাঠের ওদিকটায়। বড্ড খুন খারাপি রং হয়েছে আকাশে। ঠান্ডা উত্তরে হাওয়া লেগে হঠাৎ ঘামে ভেজা শরীরে একটু শীত করে উঠল অতীশের। মাথার উপরে জ্যোৎস্না আর চারদিকে বারুদের গন্ধ। বোমা ফাটছে, গুলি চলছে, আর ছাদ থেকে ঝুঁকে বন্দনা বলছে, আমি মরলে তোমার কি? তুমি বিচ্ছিরি লোক, বিচ্ছিরি 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 লোক। দৃশ্যটা এত ঘটনাবলীর ভেতর থেকে যেন আলাদা হয়ে বড্ড মনকে উদাস করে দেয়। একদিন তেমাথার কমল স্টোর্সের কাছে সকালের দিকে দাঁড়িয়েছিল অতীশ। একটা রিকশায় বন্দনা কলেজে যাচ্ছিল। গায়ে একটা কমলা রঙের শাল জড়ানো, মুখখানা পাণ্ডুর, চোখ দুখানা বিষণ্ণতায় ভরা। যেন মানুষ নয়, যেন খুব ফিনফিনে, খুব নরম জিনিস দিয়ে তৈরি একটি পুতুল। কি সুন্দর! তাকে দেখতে পায়নি, ভারী আনমনা ছিল। রিকশাটা যখন দূরে চলে যাচ্ছে তখন অতীশ বিড়বিড় করে বলেছিল, তাই কি হয় খুকি, তাই কি হয়? তুমি হলে আমাদের মনিব, অন্নদাতা। একটা বিষণ্ণ ঘণ্টির শব্দ চারদিকটাকে মুথিত করতে থাকে। হঠাৎ পরাণ বলল, গাড়ি আসছে। দিন 5-6 আগে একদিন রাতে বাড়ি ফিরতে মা বলল, কর্তাবাবু ফিরেছেন জানিস? অতীশ অবাক হয়ে বলে, সে কি? কি রোগা হয়ে গেছেন, চেনাই যায় না। সঙ্গে ছোট বউ আর ছেলেও এসেছে, এখন এখানেই থাকবে। একসঙ্গে? তাই তো শুনেছি, বড় গিন্নির সঙ্গে নাকি রফা হয়েছে। খবর পেয়ে তোর বাবা গিয়েছিল দেখা করতে। কর্তাবাবু বলে কি হাও হাও কান্না। অনেকদিন বাদে নিজের বাড়িতে ফিরে নিজেকে সামলাতে পারছেন না। ছোট বউটা নাকি বড়গিন্নির ভয়ে একতলা সিঁড়িতে ছেলে কোলে করে বসেছিল। বড়গিন্নির আপন পিস্তু বোন হলে কি হয়, ছেড়ে কথাকর মানুষ বড়গিন্নি নয়। কদিন পরে লাগবে। বড়দি সেলাই করতে করতে বলল, তার উপর আবার বুড়ো বয়সে ছেলে হয়েছে। কত লোক আসছে রঙ্গ দেখতে। কি লজ্জা, কি ঘেন্না বাব্বা। ফাঁকা ট্রেনে বসে পরাণ আবার বিড়ি ধরিয়ে বলল, আজ যে খুব ভাবিত দেখছে আপনাকে। বলি, হলোটা কি? অতীশ একটু হাসল, কিছু বলল না। আজকাল সে ভাবে, আজকাল সে খুব ভাবে। স্টেশনে আলুর বস্তাটা নামিয়ে রিকশায় তুলল অতীশ। পরাণ বলল, আলুর ব্যবসায় যদি করবেন তো বড় করে করুন। আমাদের মতো ছোট ব্যাপারী হয়ে থাকলে আর কপয়সা হবে। তারকেশ্বর, বাঁকুড়ো, বর্ধমানের দিকে চলে যান, ট্রাক ভর্তি মাল নিয়ে আসুন, পকেটে টাকা ঝনঝন করবে। অতীশ একটা দীর্ঘশ্বাস ফেলল। বন্দনা সেদিন তাকে লোভী বলেছিল, টাকার জন্য তুমি সব পারো। অতীশ কি তাই পারে?
অতীশ কি ততটাই লোভী? বাজারে পাইকারের কাছে আলুর বস্তা গস্ত করে টাকাগুলো প্যান্টের পকেটে ভরল অতীশ। পকেটে হাত রেখে টাকাগুলো কিছুক্ষণ খামচে ধরে রইল। লোভী? সে কি লোভী? তুমি তো জানো না খুকি, এক একটা কথা কত গভীরে বিঁধে থাকে। খুব কি পাপ হবে? পাপ পুণ্য বলে কিছু আছে কি না সেই সিদ্ধান্তে আসতে পারে না অতীশ। তবু 3টে ডাইনির মতো তার পথ আটকে দাঁড়াতে চায় 3টে জিনিস: বয়সে বড়, বিধবা আর ছেলের মা। এই 3 ডাইনি তার পথ আটকায় বটে, কিন্তু তবু তার ইচ্ছে করে ওসব গায়ে না মাখতে। দীপ্তি একজন ছলমলে মেয়ে, জীবন্ত, কত হাসি খুশি। মস্ত একটা চিঠি দিয়েছে সে, পাছে অতীশের বাড়ি কেউ খুলে পড়ে সেজন্য ইংরেজিতে লেখা। ম্যানেজমেন্ট কোর্সে অতীশকে ভর্তির ব্যবস্থা হয়ে আছে, কম্পিউটার ট্রেনিংও। পুরনো সংস্কার গায়ে না মাখলে হয়? কিছু স্মৃতির ধুলো শুধু গা থেকে ঝেড়ে ফেলতে হবে অতীশকে। পারবে না? আজকাল অতীশ খুব ভাবে। ভাবতে ভাবতে পকেটের টাকাগুলো নাড়াচাড়া করতে করতে পথ হাঁটে। দুপুরবেলা চুপি চুপি নিচে নেমে এলো বন্দনা। একতলার পশ্চিমের ঘরটাই সবচেয়ে অন্ধকার আর ড্যাম্প। এই ঘরেই আশ্রয় নিয়েছে রমা মাসি। কিছুতেই ওপরের ঘরে যেতে রাজি হয়নি। প্রথম দিন এসে শুধু মাকে একটা প্রণাম করে হাউ হাউ করে কেঁদে উঠেছিল। মা ধমক দিয়েছিল, চুপ কর। ধমক খেয়ে চুপও করেছিল রমা মাসি। তারপর সেই যে এ ঘরে ছেলে নিয়ে ঢুকল আর বেরোয় না, কাউকে মুখ দেখায় না। দরজায় টোকা দিল বন্দনা। রমা মাসির ভীত গলা বলে উঠল, কে কে? আমি মাসি, দরজা খোলো। দরজা খুলে বিহ্বল মাসি হাসবে না কাঁদবে ঠিক করে উঠতে পারছিল না। দুটো বিপরীত ভাব মানুষের মুখে আর কখনো এরকম খেলা করতে দেখেনি বন্দনা। সে মাসিকে দুহাতে ধরে বলল, কেঁদো না, তোমার ছেলেটাকে চলো তো দেখি। আমি ভীষণ বাচ্চা ভালোবাসি। আয়। রোগা বাচ্চাটা শুয়ে ঘুমোচ্ছে মশারির মধ্যে। খুব শীত পড়েছে মাসি, ওকে রোদে নিয়ে তেল মাখাও না। ঘরেই মাখাই। কেন মাসি, ঘরের বাইরে যেতে ভয় পাও কেন? রমা মৃদু গলায় বলল, কত ক্ষতি করে দিলাম তোদের, আমার জন্য তো এত সব হয়ে গেল, মুখ দেখাতে লজ্জা করে। ওসব ভুলে যাও। রমা হঠাৎ তার দুটো হাত ধরে বলল, তোর জন্য আমরা এখানে ফিরে আসতে পারলাম। রেনুদিকে তুই রাজি করেছিস। তুই এত ভালো, কি বলবো তোকে। যদি এখানে না আসতাম তাহলে আমরা আর বেঁচেই থাকতে পারতাম না। তোর জন্যই। ওসব বলতে নেই মাসি, আমার মা একটু রাগী ঠিকই, কিন্তু মা ভীষণ ভালো হতো। খুব ভালো রে, কিন্তু রেনুদির কি সর্বনাশটাই না আমি করলাম। শোনো মাসি, একটু ওপরে টোপরে যেও, ঘোরাফেরা করো, নইলে সম্পর্কটা সহজ হবে না। সাহস পায় না যে রে। মা তোমাদের উপর রেগে নেই কিন্তু। কি করে বুঝলি? মাকে আমি খুব বুঝি। বাইরের রাগ একটু আছে হয়তো, কিন্তু ভেতরে রাগ নেই। আমার বড্ড ভয় করে রেনুদিকে। রাত্রিবেলা মায়ের পাশে শুয়ে বন্দনা হঠাৎ বলল, মা, তুমি জন্মান্তরে বিশ্বাস করো? হঠাৎ ও কথা কেন? এমনি বলো না, করো কি না? করব না কেন? চিরকাল শুনে আসছি মানুষ মরে আবার জন্মায়। বন্দনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি রমা মাসির ছেলেটাকে দেখেছ মা? মা একটা বিরক্তির শব্দ করে বলল, প্রবৃত্তি হয়নি। বন্দনা আরও কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক দাদার মতো দেখতে। মা হঠাৎ নিথর হয়ে গেল। তারপর বলল, কে বলেছে? কে বলবে মা, আমারই মনে হয়েছে। তুই ওই বয়সের প্রদীপকে তো দেখিসনি। না তো, কিন্তু একটা আদল আসে। বাজে কথা, ঘুমো। বন্দনা ঘুমোলো।
কিন্তু পরদিন ভারী অন্যমনস্ক রইল মা। তার পরদিন গিয়ে হানা দিল রমার ঘরে। দুদিন বাদে ছেলেটা মায়ের কোলে কোলে ঘুরতে লাগল। এই ছলনাটুকু করতে খারাপ লাগল না বন্দনার। এই ফাঁকা ভুতুরে বাড়িটায় একটু জনসমাগম হয়েছে, একটু প্রাণের স্পর্শ লেগেছে, এটুকু নষ্ট হোক সে চায়নি। বাবা বড্ড বুড়িয়ে গেছে, মুখে কেবল মরার কথা। আমি আর বেশি দিন নয় রে, আমার হয়ে এসেছে। বাঁচতও তো না বাবা। সেদিন দুপুরে এসে চলে যাওয়ার সময় বন্দনে গিয়ে যদি না আটকাতো, তাহলে বাবা বোধহয় পথেই পড়ে মারা যেত সেদিন। বন্দনা জোর করে ধরে নিয়ে এলো, স্নান করতে পাঠালো, ভাত খাওয়ালো, যেতে দিল না সেদিন। আর রাতে মায়ের কাছে কেঁদে পড়ল সে, ও মা, বাবাকে এখানে আসতে দাও। মা বলল, আসুক না, আসতে তো বলছি, আমি থাকব না। কেন মা, আমরাও কেন থাকি না এখানে? তা কি হয়, আমার আত্মসম্মান নেই? রমা মাসি তো খারাপ মানুষ নয় মা, সে তো কখনো তোমার অবাধ্যতা করেনি। এক ধারে এক কোণে পড়ে থাকবে, এত বড় বাড়ি, তুমি টেরও পাবে না। শুনে মা খুব রাগ করল, বলল, এত কাণ্ডের পরও একথা বলতে পারলে তুই? ওদের সঙ্গে এক বাড়িতে থাকবো কেন? আমার কি ভিক্ষেও জুটবে না? বন্দনা মায়ের পা ধরেছিল, ওরকম বলো না মা, বাবার কি অবস্থা দেখছো না? এ অবস্থায় ফেলে তুমি কোথায় যাবে? আমাকে ফেলে যায়নি তোর বাবা? তার শাস্তি তো পেয়েছে মা। সারা রাত মায়ের সঙ্গে তার টানাপোড়েন চলল। ভোর রাতের দিকে মা ধীরে ধীরে নরম হয়ে এলো, কাঁদল, তারপর বলল, তোদের মুখ চেয়ে না হয় সেই ব্যবস্থায় মেনে নিলাম, কিন্তু লোকে তো হাসবে। এখন লোকে হাসে না মা, লোকের তত সময় নেই। কিন্তু রমা নিচের তলা থেকে উপরে উঠতে পারবে না কখনো, মনে রাখিস। কথাটা মা নিজেই মনে রাখিনি। 10 দিনের মাথায় রমা মাসিকে দিব্যি দোতলায় ডেকে আনলো মা, বলল, আমি ছেলেটাকে দেখছি, তুই রান্নার দিকটা সামলে নে। চমকে উঠে রমা মাসি যেন কৃতজ্ঞতায় গলে পড়ে বলল, যাচ্ছি রেনুদি। শাওলরাম মারোয়ারি এই সেদিন এসে বাবার কাছে খানিক্ষণ বসে থেকে গেছে। তার একটাই কথা, চৌধুরী সাহেব, 20 লাখ দর তুলে বসে আছি, কিছু একটা বলুন। বাবা হয়তো রাজি হয়ে যেত, বিষয়বুদ্ধি বলতে বাবার তো কিছু নেই। বন্দনা বাবাকে বলে রেখেছে, এ বাড়ি ছেড়ে আমরা কোথাও যাব না বাবা, এ বাড়ি তুমি কিছুতে বিক্রি করতে পারবে না। বাবা তার দিকে চেয়ে হেসে বলেছে, আমারও তাই ইচ্ছে, শেষ কটা দিন এ বাড়িতেই কাটাই। তুমি একটা কাজ করবে বাবা, বস্তির দিককার খানিকটা জমি বিক্রি করে দাও, বাকিটা আমাদের থাক। পরদিনই মদন কাকার বাহাদুর মিলে ফিতে টেনে পেছনের দিককার জমিটা মাপযোগ করল। মদন কাকা বাবাকে এসে বলল, বিঘে 2 হেসে খেলে বের করা যাবে, 2 বিঘের অনেক দাম, পেছনে জমি বলে দাম কিছু কম হবে, তাও 30 থেকে 35 লাখ ধরে রাখুন। শাওলরাম দিনে দুপুরে ডাকাতির চেষ্টা করছে। তাদের বাড়ির ভোল পাল্টাচ্ছে আস্তে আস্তে, মরা বাড়িটা জেগে উঠছে, একটু প্রাণের স্পর্শ লাগছে ক্রমে ক্রমে। কিন্তু বন্দনার বুকের মধ্যে মাঝে মাঝে ট্রেনের হুইসেলের মতো দীর্ঘ টানা বাঁশির মতো কি যেন বেজে যায়। 1 মাস পার হয়ে গেছে, অতীশ কলকাতায় চলে গেল বোধহয়। কবে গেল বলেও গেল না। মা, ও মা, ছেলে ফিরে পেয়ে সব ভুলে গেলে যে? বাবা ফিরে এলো, এবার নারায়ণ পূজা দেবে না? তাই তো, কতদিন পুজো পাঠ নেই। বাহাদুরকে দিয়ে ভট্টাচার্য মশাইকে খবর পাঠাতো। বাহাদুরকে ভট্টাচার্য মশাইয়ের কাছে পাঠালো বন্দনা, কিন্তু মনে মনে বলল, হে ঠাকুর, ভট্টাচার্য মশাইয়ের যেন কালজ্বর হয়, যেন অতীশ আসে, তার যেন কলকাতায় যাওয়া না হয়ে থাকে। 1 মাসের জায়গায় 1.5 মাস পেরিয়ে গেছে, অতীশের থাকার কথা নয়। এই ভেবে বন্দনার বুকটা ধুকধুক করতে লাগলো অনিশ্চয়তায়। পরদিন সন্ধেবেলা সিঁড়ির মাথায় দাঁড়িয়েছিল বন্দনা,
কে আসবে, কে আসবে, কে আসবে, হে ঠাকুর। গায়ে নামাবলি জড়ানো পুরুত ঠাকুর যখন তার লাজুক মুখটা নামিয়ে নম্র পায়ে উঠে আসছিল সিঁড়ি বেয়ে, তখন যে কেন আনন্দে হার্ট ফেল হলো না বন্দনার, কে বলবে। তার খুব হাততালি দিয়ে হো হো করে চেঁচে উঠতে ইচ্ছে হলো ছাদে গিয়ে নিচে লাফিয়ে পড়তে। ইচ্ছে হলো আজ ঘুমের মধ্যে মরে যেতে। যতক্ষণ পুজো করল অতীশ, বন্দনা দুটো চোখের পলক পড়ল না। ঠাকুর আজ তার দুটো চোখ ভরে দিচ্ছেন। আর কিছু চায় না বন্দনা, আর কিছু নয়, শুধু মাঝে মাঝে যেন দু চোখ ভরে দেখতে পায়। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছিল পেছনের বাগান, কুয়াশায় মাখামাখি। নতমুখে বাগানটা পেরোচ্ছিল অতীশ। আতাগাছটার তলায় কে যেন বসে আছে। অতীশ থমকে দাঁড়াল। কলকাতায় কবে যাচ্ছ? অতীশ একটু হাসল। এখানে বসে থাকতে হয় বুঝি খুকি? ঠান্ডা লাগবে না? কথার জবাব দাওনি। যাচ্ছি না, 3টে ডাইনি যেতে দিচ্ছে না। ডাইনি? সে আবার কি? আছে, তুমি বুঝবে না। ঘরে যাও, ঠান্ডা লাগবে। আমি মরব। ওরকম বলতে নেই। আমি মরলে তোমার কি? সে কি বোঝাতে পারি? তুমি একটা বিচ্ছিরি লোক। জানি খুকি, জানি। শোনো, আমাদের পেছনের 2 বিঘে জমি বিক্রি হবে। বাবার তো একটু বুদ্ধি নেই। কে আমাদের এত সব কাজ করে দেবে বলো? তুমি ভার নেবে? বাবা বলেছে 10% কমিশন। অতীশ একটু হাসল, বলল, আমি বড় লোভী না খুকি? বন্দনা ভ্রুকুচকে বলল, লোভী তো। তারা আর কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল মুখোমুখি। তারা বলল না, কিন্তু তাদের হয়ে আজ রাতের জ্যোৎস্না, একটু কুয়াশা আর পুরনো বাড়ির প্রাচীন এক হাওয়া কত কথা কয়ে গেল। কত কথা উঠে এলো মাটির গভীর থেকে, আকাশ থেকে ঝরে পড়ল। তাদের চারদিকে সেসব কথা উড়ে উড়ে বেড়াতে লাগল, গুনগুন গুনগুন। গল্পের বাক্স বাই রোমানা নুপুর এই চ্যানেলে আমি রোমানা নুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস অসুখের পরে। আজ শুনলেন উপন্যাসটির 4র্থ অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।